আমাদের আজকের গল্পের শিরোনাম অসহায় মা থেকে কর্পোরেট রানী নিয়তির প্রতিশোধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল স্লিপ ভয়েসে। আমি আপনাদের সাথে আরাফাত। এখন গল্পটা শুরু করা যাক। চলুন গল্পে একেবারে ডুবে যাই। হাসপাতালের সেই শীতল আর নিস্তব্ধ কক্ষে অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ বাতাসের ভারী স্তরের সাথে মিশেছিল, যা নিঃশ্বাস নেওয়াকেও যেন কষ্টকর করে তুলছিল। ঈশিতা সেন বিছানায় শুয়েছিল, আর তার শরীর এখনও সেই অসহ্য যন্ত্রণায় কাঁপছিল, যা সে মাত্র কয়েক ঘন্টা আগে সহ্য করেছিল। সে একসাথে দুটি সন্তানের জন্ম দিয়েছিল, যা কোনো সাধারণ ঘটনার চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু এই ঘটনা তাকে শারীরিকভাবে একেবারে ভেঙে দিয়েছিল। তার কপালে ঘামের ভোঁটা এখনও জ্বলজ্বল করছিল, আর তার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে সমস্ত প্রাণশক্তি নিংড়ে নেওয়া হয়েছে। ঘরে মনিটরের মৃদু বিপ বিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। তার চোখ বারবার সেই দরজার দিকে চলে যাচ্ছিল, যেখান থেকে সে আশা করছিল যে তার স্বামী রুদ্র মুখার্জি ভুলের তোড়া আর মুখে হাসি নিয়ে ভেতরে ঢুকবে। ঈশিতা কষ্ট করে মাথা ঘুরিয়ে সেই দুটি ছোট্ট স্বচ্ছ দোলনার দিকে তাকাল, যেখানে তার নবজাত কন্যারা গভীর ঘুমে মগ্ন ছিল। এক অদ্ভুত মমতা আর উদ্বেগ তার মনে একসাথে জড়িয়ে উঠছিল, কারণ সে জানত যে দুটি সন্তানের দায়িত্ব নেওয়া সহজ হবে না, কিন্তু রুদ্রের সঙ্গ পেলে সবকিছু সহজ হয়ে যাবে। সে নিজের মনকে বোঝাল যে রুদ্র হয়তো ট্রাফিকে আটকে গেছে, অথবা সে বাচ্চাদের জন্য কোনো বিশেষ উপহারের ব্যবস্থা করছে। গত কয়েক মাসে রুদ্রের আচরণ কিছুটা বদলে গিয়েছিল, আর সে প্রায়ই অফিসের অজুহাতে বাড়ি থেকে দূরে থাকত। কিন্তু ঈশিতা সবসময় এটাকে তার কাজের চাপ বলে মেনে নিয়েছিল। আজ যখন সে বাবা হয়েছে, তখন নিশ্চয়ই তার সেই পুরনো আদর আর যত্ন ফিরে আসবে, যার ঈশিতার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। হঠাৎ ঘরের ভারী দরজা এক ঝটকায় খুলে গেল, আর ঈশিতার মুখে এক দুর্বল কিন্তু আশাপূর্ণ হাসি ফুটে উঠল। রুদ্র মুখার্জি ভেতরে ঢুকল, কিন্তু তার হাতে কোনো ফুল ছিল না, আর তার মুখে বাবা হওয়ার কোনো উচ্ছ্বাসও দেখা যাচ্ছিল না। সে এক দামি গাঢ় ধূসর স্যুট পরেছিল, যা তার ব্যবসায়িক ইমেজকে পুরোপুরি তুলে ধরছিল, কিন্তু তার চোখে বরফের মতো ঠান্ডা দৃষ্টি ছিল। তার পেছনে আরেকজন লোক ছিল, যে কালো কোট পরেছিল, আর তার হাতে একটি চামড়ার ব্রিফকেস ছিল। রুদ্রের চোখ এক মুহূর্তের জন্যেও সেই দুটি দোলনার দিকে যায়নি, যেখানে তার নিজের রক্ত ঘুমাচ্ছিল, বরং তার দৃষ্টি সরাসরি ঈশিতার মুখের ওপর স্থির হয়েছিল, যেন সে কোনো অপরাধীকে দেখছে। ঘরের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল বলে মনে হল। ঈশিতা নিজের শুকনো ঠোঁট ভেলানোর চেষ্টা করল, আর খুব আস্তে রুদ্রের নাম ধরে ডাকল, যাতে সে কাছে আসে। সে নিজের হাত বাড়িয়ে দিল, যাতে তার স্বামী তাকে ধরে সেই সান্ত্বনা দেয়, যার এই মুহূর্তে তার সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু রুদ্র তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না, এবং নিজের পকেট থেকে একটি সিল্কের রুমাল বের করে নিজের নাকের ওপর চেপে ধরল, যেন হাসপাতালের বাতাসে তার ঘৃণা হচ্ছে। তার সাথে আসা উকিল টেবিলে একটি ফাইল রাখল, যার শব্দ সেই নীরবতায় হাতুড়ির আঘাতের মতো লাগল। রুদ্র তার ঠান্ডা আর আবেগহীন গলায় বলল যে আমাদের এখনই আর এই মুহূর্তে কিছু জরুরি কথা বলতে হবে, কারণ তার কাছে সময় নষ্ট করার মতো বেশি ফুরসত নেই। ঈশিতার বুক ধরধর করতে লাগল, কারণ সে কোনো অশুভের আভাস পাচ্ছিল। রুদ্র উকিলের দিকে ইশারা করল, আর উকিল সেই ফাইল খুলে ঈশিতার সামনে বিছানায় রেখে দিল, যেখানে কিছু আইনি কাগজ ছিল। রুদ্র ঈশিতার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে এগুলো বিবাহ বিচ্ছেদের নথি, আর সে চায় ঈশিতা এখনই এতে সই করে দিক। ঈশিতার মনে হল তার কান হয়তো ভুল শুনেছে, বা হয়তো এটা ওষুধের প্রভাবে দেখা কোনো দুঃস্বপ্ন। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল যে সে এমন রসিকতা কেন করছে, যখন তারা এইমাত্র দুটি সন্তানের মা বাবা হয়েছে। রুদ্রের ঠোঁটে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল, আর সে বলল যে এটা কোনো রসিকতা নয়, বরং এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা সে অনেক ভেবেচিন্তে নিয়েছে, কারণ সে এখন আর এই সম্পর্ক টানতে পারছে না। ঈশিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল, আর সে রুদ্রকে মনে করানোর চেষ্টা করল যে তারা একে অপরকে ভালোবেসেছিল আর সারা জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রুদ্র তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল যে ভালোবাসা আর প্রতিশ্রুতি শুধু সাধারণ আর আবেগপ্রবণ মানুষের জন্যে হয়, যারা জীবনে বড় কিছু করতে চায় না। সে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা বলে জানালো যে তাকে জীবনে অনেক উপরে উঠতে হবে, আর ঈশিতার মতো সাধারণ আর মধ্যবিত্ত চিন্তার মানুষ তার পায়ে বেড়ি হয়ে দাঁড়িয়েছে।
সে নির্মমভাবে বলল যে এখন যখন সে দুটি বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে তখন এই বোঝা আরও ভারী হয়ে গেছে, যা বইবার কোনো ইচ্ছা তার নেই। রুদ্রের প্রতিটি কথা ঈশিতার মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। রুদ্র ঘরে পায়চারি করতে করতে নিজের আসল পরিকল্পনা খুলে বলতে শুরু করল, যা যে কোনো স্ত্রীর জন্য মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল। সে জানালো যে তার জীবনে লাবণ্য নামে এক মহিলা এসে গেছে, যে শহরের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটির সাথে যুক্ত। লাবণ্যকে বিয়ে করলে রুদ্র সেই সামাজিক মর্যাদা আর ব্যবসায়িক সুযোগ পেয়ে যাবে, যার স্বপ্ন সে বছরের পর বছর ধরে দেখছে। সে ঈশিতাকে নিচু চোখে দেখে বলল যে লাবণ্যের সামনে ঈশিতার কোনো যোগ্যতা নেই, আর সে লাবণ্যকে হারাতে চায় না। ঈশিতা এটা জেনে গভীর আঘাত পেল যে যখন সে গর্ভাবস্থার কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তার স্বামী অন্য কোনো মহিলার সাথে নিজের উজ্জ্বল ভবিষ্যতের ছক কষছিল। ঈশিতা দোলনাগুলোর দিকে ইশারা করে রুদ্রের কাছে মিনতি করল যে সে যদি তাকে পছন্দ না করে তবে ঠিক আছে, কিন্তু অন্তত এই নিষ্পাপ বাচ্চাদের জন্য থেমে যাওয়া উচিত। সে বলল যে এই বাচ্চারা এখনও ঠিকমতো চোখও মেলেনি, আর তাদের অন্তত একজন বাবার প্রয়োজন হবে। রুদ্র ঘৃণার সাথে সেই বাচ্চাদের দিকে তাকালো আর বলল যে এই বাচ্চারা তার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। সে পরিষ্কার ভাষায় বলে দিল যে সে এই বাচ্চাদের দায়িত্ব নেবে না, আর ঈশিতাকেই তাদের মানুষ করতে হবে। সে এটাও যোগ করল যে তার কৃতজ্ঞ হওয়া উচিত যে সে কোনো আইনি লড়াই ছাড়াই এই বাচ্চাদের তাকে ছেড়ে দিচ্ছে, না হলে সে তাদের অনাথাশ্রমেও পাঠিয়ে দিতে পারত। উকিল এবার নিজের গলা চড়িয়ে ঈশিতাকে ভয় দেখাতে শুরু করল যে যদি সে এখনই সই না করে তবে পরিস্থিতি তার জন্য খুব খারাপ হয়ে যাবে। উকিল আইনি জটিলতা বুঝিয়ে বলল যে রুদ্রের কাছে বড় উকিল আর টাকা আছে এবং সে আদালতে প্রমাণ করে দেবে যে ঈশিতা মানসিকভাবে অসুস্থ আর বাচ্চাদের মানুষ করার যোগ্য নয়। ঈশিতা, যে এখনও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল আর মানসিকভাবে ভেঙে পড়েছিল, সে এই হুমকিতে খুব ভয় পেয়ে গেল। তার মনে হল যদি সে সই না করে তবে রুদ্র সত্যি তার কাছ থেকে বাচ্চাদের ছিনিয়ে নেবে আর তাদের কোথাও গায়েব করে দেবে। এক মায়ের মমতা তার আত্মসম্মানকে পিষে দিল, আর সে হার মানল। রুদ্র নিজের পকেট থেকে একটি দামি কলম বের করল আর সেটি ঈশিতার কাঁপা আঙুলগুলোর মাঝে ধরিয়ে দিল। ঈশিতার হাত এতটাই কাঁপছিল যে সে কলমটি ঠিকমতো ধরতেও পারছিল না, আর তার চোখ থেকে পড়া জল কাগজ ভিজিয়ে দিচ্ছিল। সে আরও একবার রুদ্রের দিকে প্রত্যাশা নিয়ে তাকালো যে হয়তো তার ভেতরের মানুষটি জেগে উঠবে, কিন্তু সেখানে শুধু পাথরের মতো কঠিনতা ছিল। রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল যে তাড়াতাড়ি করো, কারণ তাকে একটি জরুরি অনুষ্ঠানে যেতে হবে যেখানে তার নতুন জীবন তার জন্য অপেক্ষা করছে। ঈশিতা এক গভীর নিঃশ্বাস নিল আর নিজের কাঁপা হাতে বিবাহ বিচ্ছেদের কাগজে নিজের নাম লিখে দিল, যা তার ধ্বংসের আদেশ ছিল। ঈশিতা সই করতেই উকিল তক্ষুনি কাগজগুলো ছিনিয়ে নিল, যেন কোনো শকুন মাংসের টুকরোর উপর ঝাঁপিয়ে পড়েছে। রুদ্রের মুখে জয়ের এক কুটিল হাসি ছড়িয়ে পড়ল, আর সে এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ঈশিতাকে বলল যে সে হাসপাতালের বিল মিটিয়ে দেবে, কিন্তু এরপর তার আর ঈশিতার কোনো সম্পর্ক থাকবে না। সে এটাও সতর্ক করে দিল যে সে ভবিষ্যতে যেন কখনো তার সাথে বা তার নতুন পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। রুদ্র নিজের টাই ঠিক করল আর একবারও পেছন ফিরে না তাকিয়ে বা নিজের বাচ্চাদের বিদায় না জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উকিলও তার পেছন পেছন চলে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। ঘরে আবার সেই ভয়ঙ্কর নীরবতা নেমে এলো, কিন্তু এবার এই নীরবতা মৃত্যুর চেয়েও বেশি ভয়াবহ ছিল। ঈশিতা সেই বিশাল বিছানায় একা রয়ে গেল। তার শরীর ব্যথায় টনটন করছিল আর তার আত্মা পুরোপুরি রক্তাক্ত হয়ে গিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যে ব্যক্তির জন্য সে নিজের সবকিছু ছেড়ে দিয়েছিল সেই তাকে তার জীবনের সবচেয়ে নাজুক সময় ধোঁকা দিয়েছে। সে নিজেকে নোংরা আর ব্যবহৃত মনে করছিল, যেন তাকে কোনো পুরনো কাপড়ের মতো ফেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতের অন্ধকার তার সামনে মুখ হাঁ করে দাঁড়িয়েছিল, যেখানে তাকে একাই দুটি বাচ্চাকে মানুষ করতে হবে, আর তার কাছে কোনো সাহায্য নেই। হঠাৎ দুটি বাচ্চাই একসাথে কাঁদতে শুরু করল, যেন তারা নিজেদের মায়ের কষ্ট আর বাবার ত্যাগের আভাস পেয়ে গেছে। তাদের কান্নার শব্দ ঈশিতাকে তার অসাড় অবস্থা থেকে বের করে আনল, আর তাকে মনে করিয়ে দিল যে সে এখন আর শুধু এক পরিত্যক্ত স্ত্রী নয়, বরং সে একজন মা। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পাশ ফিরল আর নিজের ভেজা চোখে সেই দুজনকে দেখার চেষ্টা করল। সে উঠে তাদের চুপ করাতে চাইছিল, তাদের নিজের বুকে জড়িয়ে ধরতে চাইছিল,
কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে নড়তেও পারছিল না। এই অসহায়তা তাকে ভেতরে ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, আর সে বিছানায় শুয়ে শুয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সময় যেন থমকে গিয়েছিল, আর প্রতিটি মুহূর্ত 100 বছরের মতো লম্বা মনে হচ্ছিল, যেখানে ঈশিতা নিজের চোখের জল আর বাচ্চাদের কান্নার মাঝে আটকে ছিল। তার নিজের মা-বাবার কথা মনে পড়ছিল, যারা এখন আর এই দুনিয়ায় নেই, আর যারা সবসময় তাকে রুদ্র থেকে সাবধান থাকতে বলেছিল। সে ভালোবাসায় অন্ধ হয়ে তাদের কথা না শুনেছিল, আর আজ সে নিজের সেই ভুলের ফল ভোগ করছিল। জানলার বাইরে কলকাতা শহরের আলো টিমটিম করছিল, কিন্তু ঈশিতার জীবনে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছিল। সে ভাবছিল যে সেই বাচ্চাদের কিভাবে মানুষ করবে, তাদের কি খাওয়াবে আর তাদের কেমন জীবন দেবে, যখন তার নিজেরই কোনো ঠিকানা নেই। ঈশিতা নিজের মুঠো শক্ত করল, আর ভগবানের কাছে নালিশ জানাল যে তার সাথে এত বড় অন্যায় কেন হল। সে একজন ভালো মানুষ ছিল, যে সবসময় অন্যের ভালো চেয়েছিল, তবে তাকে এত বড় শাস্তি কেন দেওয়া হল? তার ভালো মানুষই কি তার দুর্বলতা হয়ে গিয়েছিল, নাকি তার ভালোবাসা এতটাই অন্ধ ছিল যে সে রুদ্রের আসল চেহারা দেখতে পায়নি? তার মনে রুদ্রের জন্য ঘৃণার এক আগুন জ্বলতে শুরু করেছিল, কিন্তু তার অসহায়তা সেই আগুনকে ছড়িয়ে পড়তে দিচ্ছিল না। সে শুধু চাইছিল যে কোনো অলৌকিক ঘটনা ঘটুক, বা কেউ এসে তাকে এই নরক থেকে বের করে নিয়ে যাক। কিন্তু সে জানত যে বাস্তবতা গল্পের চেয়ে আলাদা হয়, আর এখানে কোনো রাজপুত্র বাঁচাতে আসে না। নার্স কিছুক্ষণ পর ঘরে এলো আর দেখল যে ঈশিতা খুব কাঁদছে, আর বাচ্চারাও কাঁদছে। নার্সের মনে হল এটা হয়তো প্রসবোত্তর বিষণ্ণতা, তাই সে ঈশিতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল আর বাচ্চাদের দুধ খাওয়াতে সাহায্য করল। নার্স একবারও আন্দাজ করতে পারেনি যে এই ঘরের 4 দেওয়ালের ভেতরে এইমাত্র একটি পরিবারের হত্যা হয়েছে। ঈশিতা নার্সের সামনে নিজের চোখের জল লুকানোর চেষ্টা করল, কারণ সে চাইছিল না কেউ তার করুণ অবস্থার ওপর দয়া দেখাক। সে একটি বাচ্চাকে নিজের কোলে নিল আর তার কপালে চুমু খেল। তার চোখের জল বাচ্চার গালে পড়ল। সেই ছোট্ট স্পর্শ তাকে বেঁচে থাকার এক ঝাপসা কারণ দিল। কয়েক ঘণ্টা কেটে গেল, আর রাত গভীর হল। হাসপাতালের করিডোরে নীরবতা আরও বেড়ে গেল। ঈশিতা এখন আর কাঁদছিল না, বরং সে শূন্যে তাকিয়েছিল। তার মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল। সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছিল, কারণ ভবিষ্যৎ তাকে কেবল আতঙ্কিত করছিল। সে কেবল পরবর্তী নিঃশ্বাস নেওয়ার ওপর নজর দিচ্ছিল, কারণ প্রতিটি নিঃশ্বাস নেওয়া এক সংগ্রামের মতো মনে হচ্ছিল। সে জানত যে সকাল হওয়ার সাথে সাথেই তাকে এই বাস্তবতার মুখোমুখি হতে হবে যে সে এক বিবাহ বিচ্ছিন্ন একা মা, যার কাছে না আছে বাড়ি, না টাকা, আর না কোনো চাকরি। রুদ্র তাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল, আর সে নিজের নতুন দুনিয়ায় উৎসব পালন করছে। ঈশিতার চোখের সামনে বারবার রুদ্রের সেই নিষ্ঠুর মুখ আর তার সেই কথাগুলো ঘুরছিল, তুমি আমার উন্নতির পথে বাধা। এই শব্দগুলো তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সে শপথ নিল যে সে রুদ্রকে ভুল প্রমাণ করবে, কিন্তু আপাতত তার কাছে ওঠারও শক্তি ছিল না। সে নিজের ভেঙে পড়া দুনিয়ার টুকরোগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখনই করিডরে ভারী জুতোর শব্দ শোনা গেল, যা তার ঘরের দিকেই আসছিল। এই শব্দ সাধারণ ডাক্তার বা নার্সদের ছিল না, বরং এটা কোনো অধিকার আর ক্ষমতার ধমকের মতো মনে হচ্ছিল। ঈশিতার বুক আবার কাঁপতে লাগল, যে রুদ্র কি আবার ফিরে এলো তাকে আরও অপমানিত করতে। দরজা আরও একবার খুলল, কিন্তু এবার খোলার ধরন আলাদা ছিল। তাতে এক সম্মান আর আনুষ্ঠানিকতা ছিল। কালো স্যুটে সজ্জিত 4 জন দেহরক্ষী ভেতরে এলো, আর তারা দরজার দুপাশে নিজেদের জায়গা নিল। তাদের পেছনে এক বৃদ্ধ ব্যক্তি প্রবেশ করলেন, যার সাদা দাড়ি আর মুখে এক গম্ভীর কিন্তু সৌম্য ভাব ছিল। তার চোখে এমন এক চমক ছিল যা বছরের পর বছর অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তাকে প্রকাশ করছিল। তিনি হাতে এক প্রাচীন শৈলীর লাঠি ধরেছিলেন, যার হাতলটি সোনার তৈরি মনে হচ্ছিল। ঈশিতা ভয়ের চোটে নিজের চাদর শক্ত করে ধরে বসে পড়ল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে, আর এই লোকগুলোই বা কারা যারা তার ঘরে অনুমতি ছাড়াই ঢুকে পড়েছে। বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে হেঁটে ঈশিতার বিছানার কাছে এসে নিজের জায়গা নিলেন, আর তাকে খুব মন দিয়ে দেখলেন। তার চোখে রুদ্রের মতো নিষ্ঠুরতা ছিল না, বরং এক অদ্ভুত চেনা ভাব আর দুঃখের মিশ্রণ ছিল। তিনি এক গভীর নিঃশ্বাস নিলেন, আর খুব বিনয়ের সাথে নিজের পরিচয় দিলেন। আমার নাম রঘুবীর। আমি চক্রবর্তী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান আইনি উপদেষ্টা।
ঈশিতা এই নাম শুনে চমকে গেল, কারণ এটা দেশের সবচেয়ে বড় কর্পোরেট সাম্রাজ্য ছিল। সে বুঝতে পারল না যে এত বড় মানুষ তার মতো সাধারণ মানুষের কাছে কেন এসেছেন। রঘুবীর আগে বললেন, আমি এখানে আপনাকে এমন এক সত্য জানাতে এসেছি যা আপনার পুরো জীবনকে চিরতরে বদলে দেবে। শ্রীমতী ঈশিতা, এটা বলা আমার কর্তব্য। সুশ্রী চক্রবর্তী। ঈশিতার কানে রঘুবীরের শব্দগুলো কোনো বোমা বিস্ফোরণের মতো বাজল, আর সে কিছু মুহূর্তের জন্য একেবারে নিথর হয়ে গেল, যেন তার মস্তিষ্ক এই তথ্যটিকে গ্রহণ করতে অক্ষম। সুশ্রী চক্রবর্তী, এই সম্বোধন তার জন্য এতটাই অদ্ভুত আর অবিশ্বাস্য ছিল যে তার মনে হলো হয়তো এই বৃদ্ধ উকিল ভুল ঘরে চলে এসেছেন বা অন্য কোনো রোগীকে খুঁজছেন। সে নিজের দুর্বল আর কাপা গলায় রঘুবীরকে বলল যে তিনি নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, কারণ তার নাম ঈশিতা সেন, আর সে এক মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে যার মা বাবা এক সাধারণ চাকরি করতেন। সে জোর দিয়ে বলল যে চক্রবর্তী সাম্রাজ্যের সাথে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, আর তিনি যেন তাকে তার অবস্থায় ছেড়ে দেন, কারণ সে আগে থেকেই খুব দুশ্চিন্তায় আছেন। রঘুবীর খুব ধৈর্য আর সম্মানের সাথে তার কথা শুনলেন, কিন্তু তার মুখের ভাব একটুও বদলাল না, বরং তার চোখে এক গভীর করুণা ফুটে উঠল। তিনি নিজের ব্রিফকেস থেকে একটি পুরনো আর হলদে হয়ে যাওয়া কাগজের ছবি বের করলেন, আর সেটি খুব সাবধানে ঈশিতার হাতে ধরিয়ে দিলেন। সেই ছবিতে এক যুবক দম্পতি দেখা যাচ্ছিল, যারা এক ছোট বাচ্চাকে কোলে নিয়েছিল, আর সেই বাচ্চাটি আর কেউ নয়, বরং স্বয়ং ঈশিতা ছিল। কিন্তু যে বিষয়টি চমকপ্রদ ছিল তা হলো ছবির পেছনে এক বিশাল অট্টালিকা ছিল, আর সেই যুবক মানুষটির গলায় সেই একই লকেট ছিল যা ঈশিতার বাবা সবসময় পরে থাকতেন, আর যা তিনি নিজের মৃত্যুর আগে ঈশিতাকে দিয়েছিলেন। ঈশিতা নিজের গলায় হাত দিল, যেখানে সেই লকেটটি আজও বর্তমান ছিল, আর তার নিঃশ্বাস আটকে গেল। রঘুবীর তার গম্ভীর গলায় সেই রহস্য থেকে পর্দা সরাতে শুরু করলেন, যা কয়েক দশক ধরে অন্ধকারে দাফন ছিল, আর যা আজ ঈশিতার কপাল বদলে দিয়েছিল। তিনি জানালেন যে ঈশিতার বাবা, যার আসল নাম অরুণ চক্রবর্তী ছিল, তিনি দেবেন্দ্র চক্রবর্তীর একমাত্র ছেলে ছিলেন, যিনি ২৫ বছর আগে নিজের বাবার অমতে এক সাধারণ মেয়েকে বিয়ে করার জন্য ঘর ছেড়েছিলেন। দেবেন্দ্র চক্রবর্তী নিজের মিথ্যে সম্মান আর রাগের চোটে এতটাই অন্ধ ছিলেন যে তিনি নিজের ছেলেকেই ত্যায্য পুত্র করেছিলেন, আর কসম খেয়েছিলেন যে তিনি তার মুখ কখনো দেখবেন না। কিন্তু সময় আর বার্ধক্য দেবেন্দ্রর অহংকার ভেঙে দিয়েছিল, আর গত কয়েক বছর ধরে তিনি পাগলের মতো নিজের ছেলে আর নাতনিকে খুঁজছিলেন, যাতে নিজের ভুলগুলো শুধরে নিতে পারেন। ঈশিতার চোখ দিয়ে জল পড়তে লাগল যখন সে জানতে পারল যে তার মা বাবা কত গরিবী আর সংগ্রামের মাঝে জীবন কাটিয়েছেন, অথচ তারা এত বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন। রঘুবীর জানালেন যে দুর্ভাগ্যবশত যখন তাদের গোয়েন্দা দল ঈশিতার বাবাকে খুঁজে পেল, ততক্ষণে এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, আর ঈশিতা অনাথ আশ্রম আর তারপর হোস্টেলের জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। দেবেন্দ্র যখন এই খবর পেলেন, তখন তিনি গভীর আঘাত পেলেন আর শয্যাশায়ী হয়ে পড়লেন। নিজের শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তিনি নিজের উইল পরিবর্তন করলেন, আর নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, যাতে চক্রবর্তী গ্রুপের পুরো নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত ছিল, তার একমাত্র জীবিত উত্তরাধিকারী অর্থাৎ ঈশিতার নামে করে দিলেন। এসব কিছু এতটাই সিনেমার মতো লাগছিল যে ঈশিতার বিশ্বাস করা কঠিন হচ্ছিল। রঘুবীর আরও একটি নথি বের করলেন, যা দেবেন্দ্র চক্রবর্তীর লেখা শেষ চিঠি ছিল, আর সেটি ঈশিতাকে পড়ার জন্য দিলেন। সেই চিঠিতে এক দাদুর নিজের নাতনির জন্য অপার ভালোবাসা আর নিজের করা কাজের গভীর অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল। তিনি লিখেছিলেন যে তিনি জানেন ধন দৌলত মা বাবার অভাব পূরণ করতে পারে না, কিন্তু তিনি চান তার নাতনি এক রানীর মতো জীবন কাটাক, আর তাকে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। চিঠির শেষ শব্দগুলো ঈশিতার মন ছুঁয়ে গেল, যেখানে লেখা ছিল যে রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না, আর এখন চক্রবর্তী খানদানের ঐতিহ্য আর সম্মান বাঁচানোর দায়িত্ব ঈশিতার কাঁধে। এই চিঠি ঈশিতার ভেতরে ঘুমিয়ে থাকা স্বাভিমানকে জাগিয়ে দিল। উকিল রঘুবীর পরিবেশকে কিছুটা বাস্তবসম্মত করে তুলে বললেন যে আবেগপ্রবণ হওয়ার সময় এখন শেষ হয়ে গেছে, আর তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। তিনি জানালেন যে দেবেন্দ্রর মৃত্যুর খবর এখনও মিডিয়াতে পুরোপুরি প্রচার করা হয়নি, কিন্তু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে বসে থাকা কিছু লোভী মানুষ কোম্পানি দখল করার ফন্দি আঁটছে। যদি ঈশিতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাধিকারী হিসেবে নিজের দাবি পেশ না করে আর নথিতে সই না করে, তবে এই বিশাল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে, আর সেই সব দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে যাবে যারা এটি বরবাদ করে দেবে। রঘুবীর স্পষ্ট করলেন যে এটা কেবল টাকার ব্যাপার নয়,
বরং এটা হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ আর তার দাদুর সারা জীবনের আয়ের প্রশ্ন। ঈশিতা একবার নিজের দুটি বাচ্চার দিকে তাকাল, যারা এখন শান্তিতে ঘুমাচ্ছিল, আর তারপর সে নিজের খালি হাত দুটো দেখল। কিছুক্ষণ আগে পর্যন্ত সে নিজেকে দুনিয়ার সবচেয়ে কপাল পোড়া মেয়ে মনে করছিল, যাকে তার স্বামী দুটি বাচ্চার সাথে রাস্তায় ফেলে দিয়েছিল। কিন্তু এখন হঠাৎ নিয়তি তার হাতে এতটাই ক্ষমতা দিয়েছিল যে সে কেবল নিজের নয়, বরং হাজার হাজার মানুষের ভাগ্য বদলে দিতে পারত। সে ভাবল, যদি সে আজ দুর্বল হয়ে পড়ে, তবে তার বাচ্চারাও সেই একই সংগ্রাম আর অপমানের মুখোমুখি হবে, যেখান দিয়ে সে নিজে গেছে। রুদ্রের মুখ তার চোখের সামনে এলো, যে তাকে গরিব আর অসহায় ভেবে ছেড়ে দিয়েছিল। এই চিন্তা আসতেই তার চোখে এক নতুন চমক আর দৃঢ়তা এলো। রঘুবীর পরিস্থিতির গুরুত্ব বুঝে বললেন যে তিনি জানেন ঈশিতা এখনও শারীরিকভাবে অসুস্থ, কিন্তু সময় তাদের কাছে খুব কম। তিনি জানালেন যে $1 বিলিয়ন সম্পত্তি ছাড়াও ঈশিতার কাছে এখন দুনিয়ার সবচেয়ে সেরা সুরক্ষা, চিকিৎসার সুবিধা আর আইনি দল থাকবে। তাকে এখন আর কারও সামনে মাথা নিচু করতে হবে না, বরং দুনিয়া তার ইশারায় চলবে। রঘুবীর ধীরে থেকে বললেন যে তিনি কি সেই সব মানুষদের জবাব দিতে চাইবেন না, যারা তাকে দুর্বল ভেবেছিল আর তার সুযোগ নিয়েছিল। এটা সরাসরি রুদ্রের দিকে ইশারা ছিল, আর ঈশিতা বুঝে গেল যে রঘুবীর তার পরিস্থিতি আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কে সবকিছু জেনে গেছেন, কারণ চক্রবর্তী গ্রুপের গোয়েন্দা তথ্য খুব ক্ষুরোধার ছিল। ঈশিতা এক গভীর নিঃশ্বাস নিল আর নিজের চোখের জল মুছে রঘুবীরের দিকে তাকাল, আর প্রথমবার তার গলায় এক অধিকারের প্রতিধ্বনি শোনা গেল। সে জিজ্ঞাসা করল যে তাকে কি করতে হবে আর তাকে কোথায় সই করতে হবে। রঘুবীরের মুখে স্বস্তি আর গর্বের হাসি ফুটে উঠল, কারণ তিনি তার নতুন মালকিনের মধ্যে দেবেন্দ্র চক্রবর্তীর ঝলক দেখতে পাচ্ছিলেন। তিনি তক্ষুনি উইল আর পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ এগিয়ে দিলেন। ঈশিতা কলম তুলল, সেই কলম যা হয়তো রুদ্রের কলমের চেয়েও বেশি দামি আর ভারী ছিল। সে এক মুহূর্তের জন্য নিজের পুরনো পরিচয়কে বিদায় জানাল আর এক নতুন অধ্যায়ের শুরু করে নথিতে ঈশিতা চক্রবর্তী হিসেবে সই করে দিল। এই সই কেবল কাগজে কালি ছিল না, বরং এটা তার ভাগ্যের নতুন সূর্য ছিল। সই শেষ হতেই ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল, আর রঘুবীর নিজের ফোনে একটি মেসেজ পাঠালেন। পরের মুহূর্তেই হাসপাতালের করিডোরে ব্যস্ততা বেড়ে গেল, আর হাসপাতালের ডিন নিজে দৌড়ে ঘরে এলেন। তার মুখে ঘাবড়ানি আর ঘাম পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা এইমাত্র জানতে পেরেছিলেন যে তাদের হাসপাতালের সাধারণ ওয়ার্ডে দেশের সবচেয়ে ধনী মহিলা ভর্তি আছেন। রঘুবীর কড়া ভাষায় আদেশ দিলেন যে ঈশিতা আর তার বাচ্চাদের তক্ষুনি হাসপাতালের সবচেয়ে সুরক্ষিত আর বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটে শিফট করা হোক। তিনি এটাও নিশ্চিত করতে বললেন যে শহরের সবচেয়ে সেরা শিশু বিশেষজ্ঞ আর স্ত্রীরোগ বিশেষজ্ঞ যেন আগামী 10 মিনিটের মধ্যে ঈশিতার সেবায় উপস্থিত হন। ঈশিতাকে স্ট্রেচারে শুইয়ে ভিআইপি উইংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তার চারদিকে দেহরক্ষীদের একটি ঘেরাটোপ ছিল, যারা কাউকেই তার কাছে আসতে দিচ্ছিল না। এটা সেই একই করিডোর ছিল যেখান থেকে কিছুক্ষণ আগে রুদ্র তাকে অপমান করে চলে গিয়েছিল, কিন্তু এখন এখানকার প্রতিটি কর্মচারী মাথা নিচু করে ঈশিতার সামনে দাঁড়িয়েছিল। এই পরিবর্তন ঈশিতাকে উপলব্ধি করালো যে দুনিয়ায় শক্তি আর টাকার কী দাম। যখন তাকে প্রেসিডেন্সিয়াল সুইটে শিফট করা হলো, তখন সেই জায়গা কোনো 5 স্টার হোটেলের চেয়েও বেশি জমকালো ছিল। রেশমি চাদর, তাজা ফুল আর সব ধরনের সুখ সুবিধা সেখানে মজুদ ছিল, যা তার কল্পনারও বাইরে ছিল। তার বাচ্চাদের জন্য বিশেষ নার্স মোতায়েন করে দেওয়া হয়েছিল। রঘুবীর ঘরে প্রাইভেসি নিশ্চিত করার পর ঈশিতাকে একটি ট্যাবলেট দিলেন, যেখানে চক্রবর্তী গ্রুপের বর্তমান প্রজেক্ট আর পার্টনারদের তালিকা ছিল। তিনি বললেন যে আজ রাতে এক খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কারণ কোম্পানি বেশ কিছু নতুন স্টার্টআপকে ফান্ডিং দিতে চলেছিল। ঈশিতা সেই তালিকা স্ক্রল করতে শুরু করল, আর তার আঙুল একটি নামের ওপর গিয়ে থমকে গেল, মুখার্জি কনস্ট্রাকশনস। এটা রুদ্রের কোম্পানি ছিল। রঘুবীর ঈশিতার মুখের ভাব পড়ে জানালেন যে মুখার্জি কনস্ট্রাকশনস গত 6 মাস ধরে চক্রবর্তী গ্রুপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর আজ রাতের অনুষ্ঠানে এই ডিলের ঘোষণা হওয়ার কথা ছিল। এটা সেই একই অনুষ্ঠান ছিল যাতে যাওয়ার জন্য রুদ্র তাকে ছেড়ে গিয়েছিল। ঈশিতার ঠোঁটে এক তিক্ত হাসি ফুটে উঠল, যখন সে দেখল যে নিয়তির খেলা কত অদ্ভুত হয়। যে কোম্পানির টাকার জন্য রুদ্র তাকে আর তার বাচ্চাদের ত্যাগ করল, সেই কোম্পানির মালকিন এখন ঈশিতা নিজে। সে এখন বুঝতে পারল যে রুদ্র লাবণ্যকে কেন বিয়ে করছিল,
কারণ লাবণ্যের বাবা চক্রবর্তী গ্রুপের বোর্ডে এক প্রভাবশালী সদস্য ছিলেন আর তারা এই ডিল পাস করাতে পারতেন। রুদ্র নিজের পুরো ছক এই লোভের ওপরই বিছিয়েছিল, কিন্তু তার আন্দাজও ছিল না যে সে কোন আগুনের সাথে খেলার চেষ্টা করেছে। ঈশিতা রঘুবীরের দিকে তাকালো আর জিজ্ঞাসা করল যে তার কি এই ডিল আটকানোর অধিকার আছে। রঘুবীর সম্মানপূর্ব মাথা নিচু করে উত্তর দিলেন যে এখন তিনি চক্রবর্তী গ্রুপের চেয়ারপারসন আর তার প্রতিটি শব্দ কোম্পানির জন্য আইন। ঈশিতা চক্রবর্তী এমন এক শক্তিতে পরিণত হয়েছিল যে সে যাকে খুশি তৈরি করতে পারত আর যাকে খুশি মিটিয়ে দিতে পারত। রঘুবীর তাকে এটাও জানিয়েছিলেন যে চক্রবর্তী গ্রুপের তদন্তকারী দল মুখার্জি কনস্ট্রাকশনসের হিসেবপত্রে অনেক গরমিল খুঁজে পেয়েছে, কিন্তু লাবণ্যের বাবার চাপের কারণে সেগুলোকে নজরআন্দাজ করা হচ্ছিল। এই তথ্য পাওয়ামাত্রই ঈশিতার শেষ সংকোচটুকুও শেষ হয়ে গেল। সে অনুভব করল যে এটা এখন আর কেবল ব্যক্তিগত প্রতিশোধের বিষয় নয়, বরং এটা কোম্পানির স্বার্থ এবং নৈতিকতার প্রশ্নও বটে। রুদ্রের মতো ধোঁকাবাজ আর অনৈতিক ব্যক্তির চক্রবর্তী গ্রুপের সাথে যুক্ত হওয়ার কোনো অধিকার ছিল না। ঈশিতা ট্যাবলেটে কিছু টাইপ করল এবং রঘুবীরকে নির্দেশ দিল যে আজ রাতের অনুষ্ঠানে যেন এক বিশেষ ঘোষণা করা হয়। সে বলল যে সে চায় রুদ্র এবং পুরো দুনিয়া জানতে পারুক যে চক্রবর্তী গ্রুপের লাগাম এখন কার হাতে রয়েছে। সে রঘুবীরকে চক্রবর্তী গ্রুপের নতুন উত্তরাধিকারীর নাম ঘোষণা করতে বলল এবং সরাসরি সেই অনুষ্ঠানের বড় স্ক্রিনে লাইভ স্ট্রিম সম্প্রচারের ব্যবস্থা করতে বলল। তার পরিকল্পনা খুব স্পষ্ট ছিল। সে রুদ্রকে তার সবচেয়ে গর্বের মুহূর্তেই ভেঙে দিতে চেয়েছিল, ঠিক যেভাবে রুদ্র তাকে তার সবচেয়ে খুশির মুহূর্তে অর্থাৎ মাতৃত্বের সময় ভেঙে দিয়েছিল। রঘুবীর তার চোখে প্রতিশোধের এই আগুন দেখে বুঝতে পারলেন যে এই মহিলা আর সেই অবলা নারী নয় যে কিছুক্ষণটা আগে কাঁদছিল। ডাক্তারদের একটি দল এসে ঈশিতাকে পরীক্ষা করল এবং তাকে কিছু শক্তির ওষুধ দিল যাতে সে ভালো বোধ করতে পারে। যদিও তার শরীর তখনও দুর্বল ছিল, কিন্তু তার মানসিক বল তাকে খাড়া করছিল। সে নার্সদের ডেকে নিজের বাচ্চাদের ভালো পোশাক পরানোর কথা বলল এবং নিজেও হাসপাতালের পোশাক বদলে এক সম্মানজনক এবং প্রভাবশালী পোশাকের দাবি জানাল। রঘুবীর তক্ষুনি এক স্টাইলিস্টের ব্যবস্থা করে দিলেন, যে কিছুক্ষণের মধ্যেই চমৎকার সব পোশাক নিয়ে হাজির হয়ে গেল। ঈশিতা আয়নায় নিজের মুখ দেখল। তার চোখের নিচে কালো দাগ ছিল আর মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখে এখন এক রানীর মতো তেজ ছিল। সুইটের জালনার বাইরে তাকিলে ঈশিতা কলকাতার জগমগ করা আলো দেখল। কোথাও দূরে কোনো আলিশান হোটেলে রুদ্র নিশ্চয়ই নিজের জয়ের উৎসব পালন করছে, শ্যাম্পেলের গ্লাস ঠোকাচ্ছে আর নিজের নতুন বাগদত্তার সাথে হাসছে। সে ভাবছে হয়তো ঈশিতা এতক্ষণে কেঁদে কেঁদে চুপ হয়ে গেছে বা কোনো কোণেই নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। সে একবারও টের পায়নি যে অতীতকে সে পেছনে ফেলে এসেছে তা এক তুফান হয়ে তার দিকেই এগিয়ে আসছে। ঈশিতা মনে মনে রুদ্রকে বলল যে খেলা এখন শুরু হয়েছে আর এবার নিয়ম সে নিজে বানাবে। সে রঘুবীরকে সংকেত দিল যে সে নিজের প্রথম চাল চালার জন্য প্রস্তুত। রঘুবীর ফোনে নিজের টিমকে নির্দেশ দিলেন যে হোটেল চক্রবর্তী গ্র্যান্ডের বলরুমে টেকনিক্যাল সেটআপ তৈরি করা হোক, যেখানে অনুষ্ঠান চলছিল। তারা সুরক্ষা প্রধানকেও সতর্ক করে দিলেন যে ঘোষণার সাথে সাথেই যেন সেখানকার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়, কারণ সেখানে হুড়োহুড়ি পড়ে যেতে পারে। ঈশিতা নিজের বাচ্চাদের কপালে চুমু খেল এবং তাদের কাছে ওয়াদা করল যে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত আর তাদের কখনো নিজের বাবার অভাব অনুভব করতে হবে না। সে অনুভব করল যে এই কোটি কোটি ডলারের সম্পদ কেবল বিলাসিতার জন্য নয়, বরং এটা একটি কবচ যা তাকে আর তার পরিবারকে দুনিয়ার নিষ্ঠুরতা থেকে বাঁচাবে। এখন সে শিকার নয়, বরং শিকারী হতে যাচ্ছিল। ঘরে এখন পুরোপুরি নীরবতা ছিল, কিন্তু এই নীরবতা দুঃখের নয়, বরং আস্তে থাকা তুফানের আগের শান্তি ছিল। ঈশিতা নিজের হুইল চেয়ারে বসে সেই বড় স্ক্রিনের সামনে চলে এলো, যা ঘরে লাগানো হয়েছিল যাতে সে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারে। স্ক্রিনে রুদ্রের হাসি মুখ দেখা যাচ্ছিল, যে হাতে মাইক নিয়ে কিছু বলছিল। তার হাসি আর আত্মবিশ্বাস সবকিছু ঈশিতার বুকে বিঁধছিল, কিন্তু এবার সে কাঁদল না। সে শুধু এক গভীর নিঃশ্বাস নিল আর রঘুবীরের দিকে তাকাল। রঘুবীর মাথা নাড়ালেন, যার মানে সব প্রস্তুতি শেষ। ঈশিতা নিজের মুঠো শক্ত পড়ল আর সেই মুহূর্তের অপেক্ষা করতে লাগল যখন রুদ্রের পায়ের তলা থেকে তার পায়ের মাটি সরে যাবে। হোটেল চক্রবর্তী গ্র্যান্ডের বিশাল বলরুম হাজার হাজার ক্রিস্টাল ঝাড়বাতির আলোয় ভেসে যাচ্ছিল, আর সেখানকার পরিবেশ কোনো রাজকীয় দরবারের চেয়ে কম মনে হচ্ছিল না। এটা শহরের সবচেয়ে দামি আর মর্যাদাপূর্ণ হোটেল ছিল, যেখানে কেবল তারাই পা রাখতে পারত যাদের পকেট টাকায় ভরা থাকত। বাতাসে দামি সুগন্ধি আর ওয়াইন গ্লাসের ঠোকাঠুকির মিষ্টি শব্দ ভেসে বেড়াচ্ছিল, যা সেখানকার মানুষদের আভিজাত্য প্রকাশ করছিল।
রেশমি পর্দা আর মখমলি কার্পেটে সাজানো এই হলে শহরের বড় বড় শিল্পপতি আর ফিল্মি তারকারা জমা হয়েছিল। চারদিকে হাসি আর নকল প্রশংসার শোরগোল ছিল, যা এই জাঁকজমকপূর্ণ দুনিয়ার এক অবিচ্ছেদ্য অংশ। রুদ্র মুখার্জি এই ভিড়ের মাঝে এক বিজয়ীর মতো দাঁড়িয়েছিল, আর তার মুখে এমন এক চমক ছিল যা হলের আলোকেও ম্লান করে দিচ্ছিল। রুদ্র নিজের হাতে ধরা শ্যাম্পেন গ্লাসটিকে হালকা করে ঘুরিয়ে এক গভীর তৃপ্তির নিঃশ্বাস নিল, যেন সে স্বাধীনতার ঘ্রাণ নিচ্ছে। মাত্র কিছু ঘণ্টা আগেই সে হাসপাতালের সেই উদাস ঘরে দিল, যেখানে কান্না, শব্দ আর ওষুধের গন্ধ ছিল, কিন্তু এখন সে নিজের আসল দুনিয়ায় ফিরে এসেছে। সে নিজের পকেট ওপর থেকে চাপড়াল, যেখানে তার ফোন রাখা ছিল আর যাতে বিবাহ বিচ্ছেদের কাগজের ডিজিটাল কপি সুরক্ষিত ছিল। তার মনে হচ্ছিল যেন সে নিজের কাঁধ থেকে কয়েক মনের বোঝা নামিয়ে ফেলেছে, যা তাকে বছরের পর বছর ধরে নিচের দিকে টানছিল। ঈশিতা আর সেই দুটি বাচ্চা এখন তার অতীতের অংশ হয়ে গেছে, আর তার ভবিষ্যৎ এই উজ্জ্বল অনুষ্ঠান আর আস্তে থাকা বিনিয়োগের উপর নির্ভর করছে। তার তিল মাত্র অনুশোচনা ছিল না যে সে নিজের নবজাতক সন্তানদের না দেখেই ছেড়ে এসেছে। তখনই ভিড় চিরে লাবণ্য তার দিকে এগিয়ে এলো, যে এক অপূর্ব আর দামি লাল রঙের গাউন পরেছিল। সে কোনো ফ্যাশন মডেলের মতো লাগছিল, আর হলের প্রতিটি মানুষের নজর তার ওপর স্থির ছিল। লাবণ্যের সৌন্দর্যের মাঝে এক ধরনের অহংকার ছিল, যা রুদ্রকে খুব আকর্ষণ করত, কারণ সে ঈশিতার সারল্যের থেকে একদম আলাদা ছিল। রুদ্র এগিয়ে গিয়ে তার হাত ধরল আর তাকে নিজের দিকে টেনে নিয়ে তার গালে এক হালকা চুমু খেল। এটা দুনিয়াকে দেখানোর তাদের ধরন ছিল যে তারা এখন অফিসিয়ালভাবে একসাথে আছে। লাবণ্য হাসতে হাসতে জিজ্ঞাসা করল সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা, আর রুদ্র এক শয়তানি হাসির সাথে মাথা নেড়ে নিজের সম্মতি জানাল। রুদ্র লাবণ্যের কানে ফিসফিস করে জানাল যে ঈশিতা কোনো ঝামেলা ছাড়াই কাগজে সই করে দিয়েছে, আর এখন তাদের মাঝে কোনো আইনি বাধা অবশিষ্ট নেই। লাবণ্য এটা শুনে খিলখিল করে হেসে উঠল আর বলল সে জানত রুদ্র যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। তাদের দুজনের কাছে ঈশিতা আর বাচ্চারা কোনো মানুষের মতো নয়, বরং এক পুরনো ফাইলের মতো ছিল, যা বন্ধ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। লাবণ্য রুদ্রকে মনে করিয়ে দিল যে আজকের রাত তাদের জন্য দ্বিগুণ খুশির সুযোগ, কারণ তারা কেবল এক হচ্ছে না, বরং চক্রবর্তী গ্রুপ থেকে রুদ্রের কোম্পানি বড় ইনভেস্টমেন্টও পেতে চলেছে। এই ইনভেস্টমেন্ট রুদ্রকে রাতারাতি শহরের শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় সামিল করতে চলেছিল। অনুষ্ঠানে থাকা অনেক মানুষ রুদ্রের কাছে অভিনন্দন জানাতে আসছিল, কারণ গুজব ছড়িয়েছিল যে মুখার্জি কনস্ট্রাকশনস চক্রবর্তী গ্রুপের সাথে হাত মেলাচ্ছে। রুদ্র সবার সাথে খুব বিনম্রভাবে দেখা করছিল আর নিজের সাফল্যের গল্প শোনাচ্ছিল। যখন কেউ তার স্ত্রীর শরীরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল, তখন রুদ্র খুব চতুরতার সাথে মুখ উদাস করে নিল। সে মিথ্যে বলে জানাল যে তাদের মাঝে সবকিছু ঠিকঠাক চলছিল না, আর তারা যৌথ সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা যে যার জীবনে এগিয়ে যেতে পারে। সে নিজেকে এক পীড়িত স্বামী হিসেবে পেশ করছিল, যে সম্পর্ক বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে। তার অভিনয়ের ক্ষমতা এতটাই প্রবল ছিল যে মানুষ তাকে সহানুভূতির চোখে দেখছিল। লাবণ্যের বাবা শ্রী চ্যাটার্জি, যিনি চক্রবর্তী গ্রুপের বোর্ডে এক প্রভাবশালী সদস্য ছিলেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন, আর তিনি রুদ্রের পিঠ চাপড়ে দিচ্ছিলেন। শ্রী চ্যাটার্জি এক ভারী এবং গম্ভীর ব্যক্তি ছিলেন, যার মাধ্যমেই রুদ্র এই ডিল পেতে চলেছিল। তিনি রুদ্রকে আশ্বস্ত করলেন যে তিনি বোর্ডের বাকি সদস্যদের মানিয়ে নিয়েছেন, আর আজ রাতের ঘোষণা কেবল এক আনুষ্ঠানিকতা মাত্র। রুদ্র শ্রী চ্যাটার্জির পা ছুঁয়ে তার আশীর্বাদ নিল, যেন সে এক খুব সংস্কৃতিবান জামাই। শ্রী চ্যাটার্জির বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে জামাইকে নিয়ে তিনি এত গর্ব করছেন, সে কিছু ঘণ্টা আগে নিজের স্ত্রী আর বাচ্চাদের সাথে কি করেছে। তার কাছে রুদ্র এক যোগ্য যুবক ছিল, যে তার মেয়েকে খুশি রাখতে পারত। রাত যত গভীর হচ্ছিল, অনুষ্ঠানের পরিবেশ আরও রঙিন হয়ে উঠছিল, কিন্তু সেই সময় সেখানে এক অদ্ভুত গুজব ছড়াতে শুরু করল। কিছু মানুষ নিজেদের মাঝে কানাঘুষো করছিল যে চক্রবর্তী গ্রুপের হেড অফিসে আজ কিছু বড়সড় তোলপাড় হয়েছে। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ছিল যে চক্রবর্তী সাম্রাজ্যের কোনো গোপন উত্তরাধিকারী সামনে এসেছে, যার কথা কেউ কখনো শোনেনি। মানুষ আন্দাজ করছিল সেই উত্তরাধিকারী কে হতে পারে, আর এই ডিলের ওপর তার কী প্রভাব পড়বে। রুদ্র যখন এই কথা শুনল, তখন সে এটাকে হাসিতে উড়িয়ে দিল। তার বিশ্বাস ছিল এসব কেবল বাজারের গুজব, আর যদি কোনো উত্তরাধিকারী থাকত তবে সে এতদিনে সামনে চলে আসত।
রুদ্র নিজের বন্ধুদের এক গ্রুপের সাথে ড্রিঙ্কস নিতে নিতে বলল যে কোনো উত্তরাধিকারী এলেও বিজনেস তো পুরনো সম্পর্ক আর চুক্তির ওপরই চলে। তার পুরো ভরসা ছিল লাবণ্যের বাবা আর তাদের লবি এতটাই মজবুত যে কোনো নতুন উত্তরাধিকারী তাদের সিদ্ধান্ত বদলাতে পারবে না। সে মজা করে বলল যে হয়তো সেই উত্তরাধিকারী কোনো দূরের আত্মীয় হবে যার কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, আর শেষ পর্যন্ত তাকে আমাদের মতো অভিজ্ঞ মানুষদের ওপরই নির্ভর করতে হবে। রুদ্রের অহংকার সপ্তম আকাশে ছিল, আর সে নিজের দুনিয়ায় মগ্ন ছিল। সে এই কথা নিয়ে একদমই বেখবর ছিল যে উত্তরাধিকারীকে নিয়ে সে মজা করছে সে আর কেউ নয়, বরং সেই মহিলাই যাকে সে হাসপাতালে বেসাহারা ছেড়ে এসেছে। তখনই ডিজে সঙ্গীত একটু কমিয়ে দিল, আর স্টেজে এক ঘোষক এসে সবার দৃষ্টি আকর্ষণ করল। সে ঘোষণা করল যে কিছুক্ষণের মধ্যেই চক্রবর্তী গ্রুপের পক্ষ থেকে এক খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘোষণা করা হবে। সকল অতিথিদের অনুরোধ করা হল যেন তারা বলরুমের প্রধান স্ক্রিনের দিকে নজর দেন। রুদ্র আর লাবণ্য একে অপরের দিকে তাকিয়ে হাসল, কারণ তাদের মনে হল এই ঘোষণা তাদের ইনভেস্টমেন্ট আর পার্টনারশিপের ব্যাপারেই হবে। তারা দুজনেই ভিড় থেকে একটু এগিয়ে এলো, যাতে যখন তাদের নাম ডাকা হয় তখন তারা তক্ষুনি স্টেজে যেতে পারে। তাদের মুখে জয়ের হাসি স্পষ্ট ফুটে উঠছিল, আর তারা ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে লাগল। রুদ্র মনে মনে নিজের স্পিচ তৈরি করতে শুরু করল, যা সে স্টেজে গিয়ে বলতে যাচ্ছিল। সে দুনিয়াকে জানাতে চাইছিল কিভাবে এক ছোট শহরের ছেলে নিজের মেহনত আর জেদ দিয়ে এত বড় জায়গা অর্জন করেছে। সে নিজের সাফল্যের কৃতিত্ব লাবণ্যকে দেওয়ার পরিকল্পনা করছিল, যাতে মিডিয়াতে তাদের জুটিকে এক পাওয়ার কাপল হিসেবে পেশ করা যায়। নিজের কথা বলার ক্ষমতার ওপর তার খুব গর্ব ছিল, আর সে জানত শব্দের জাল দিয়ে মানুষকে কিভাবে প্রভাবিত করতে হয়। সে ভুলে গিয়েছিল যে সত্যের সামনে শব্দ ফাঁপা হয়ে যায়, আর আজ রাতে সত্য নগ্ন হয়ে সবার সামনে আসতে চলেছিল। ভিড়ের মধ্যে থেকে রুদ্রের এক পুরনো কলেজ বন্ধু তার কাছে এলো আর খুব চাপা গলায় জিজ্ঞাসা করল, এটা কি সত্যি যে ঈশিতা আজই বাচ্চাদের জন্ম দিয়েছে? রুদ্রের মুখে এক মুহূর্তের জন্য বিরক্তিকর ভাব এলো, কারণ সেই খুশির পরিবেশে সেই বোরিং বিষয় নিয়ে কথা বলতে চাইছিল না। সে খুব রুক্ষভাবে জবাব দিল যে হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এখন সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। সে তার বন্ধুকে পরামর্শ দিল সে যেন পুরনো কথা নিয়ে না ঘাটাঘাটি করে আর আজকের উৎসব উপভোগ করে। তার বন্ধু অবাক হয়ে তাকে দেখল, যেন সে কোনো অচেনা মানুষকে দেখছে। কিন্তু রুদ্রের চোখে লজ্জার কোনো চিহ্ন ছিল না। তার কাছে আবেগ কেবল দুর্বলতার লক্ষণ ছিল। হঠাৎ হোটেলের সব লাইট কমে গেল, আর কেবল সেই বিশাল স্ক্রিনের ওপর আলো থাকল, যার ফলে পুরো হলে এক নাটকীয় পরিবেশ তৈরি হল। স্ক্রিনে চক্রবর্তী গ্রুপের সোনালি লোগো চমকাতে লাগল, যা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ শ্বাস রোধ করে দাঁড়িয়ে গেল। এই লোগো শক্তি আর মর্যাদার প্রতীক ছিল, আর এর সাথে জড়িত প্রতিটি খবর শেয়ার বাজারে ভূমিকম্প আনতে পারত। রুদ্র লাবণ্যের হাত শক্ত করে ধরে নিল, আর তার বুক দুরুদুরু করতে লাগল। কিন্তু এই ধুকপুকুনি ভয়ের নয়, বরং উত্তেজনার ছিল। সে সেই মুহূর্তের অপেক্ষা করছিল, যখন তার নাম ওই স্ক্রিনে চমকাবে আর পুরো দুনিয়া তাকে সালাম জানাবে। তার মনে হচ্ছিল সে নিজের গন্তব্যের একেবারে কাছাকাছি রয়েছে। স্ক্রিনে এক লাইভ ভিডিও ফিড শুরু হলো, যেখানে এক আলিশান অফিসের মতো দৃশ্য দেখা যাচ্ছিল। কিন্তু মন দিয়ে দেখলে বোঝা যাচ্ছিল সেটি কোনো হাসপাতালের ভিআইপি সুইট। ব্যাকগ্রাউন্ডে চক্রবর্তী গ্রুপের পতাকা আর প্রতীক লাগানো ছিল। সেখানে এক বড় টেবিল রাখা ছিল, যার পেছনে এক উঁচু চেয়ার ছিল, যা এখন খালি। ক্যামেরা ধীরে ধীরে সেই চেয়ারের দিকে জুম করছিল। হলে নীরবতা ছেয়ে গেল, আর মানুষ একে অপরকে অবাক হয়ে দেখতে লাগল, কারণ তারা বুঝতে পারছিল না হাসপাতাল থেকে কেন লাইভ করা হচ্ছে। কোম্পানির কোনো বড় আধিকারিকের শরীর খারাপ নাকি ব্যাপার অন্য কিছু? রহস্য আরও গভীর হচ্ছিল। তখনই স্ক্রিনে এক পরিচিত মুখ দেখা গেল। ইনি রঘুবীর ছিলেন, যিনি চক্রবর্তী গ্রুপের সবচেয়ে অনুগত আর পুরনো আইনি উপদেষ্টা। তাকে স্ক্রিনে দেখে অনেক প্রবীণ ব্যবসায়ী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তারা রঘুবীরকে চিনতেন। রঘুবীর ক্যামেরার দিকে তাকিয়ে খুব গম্ভীর আর আধিকারিক স্বরে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে আজকের রাত চক্রবর্তী গ্রুপের ইতিহাসে এক নতুন অধ্যায় হতে চলেছে। তিনি জানালেন, আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় দেবেন্দ্র চক্রবর্তী নিজের উইলে স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছিলেন, যা আজ পর্যন্ত গোপন ছিল।
তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল আর প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। রুদ্র তখনও হাসছিল। তার মনে হল এই ভূমিকা তার কোম্পানির ঘোষণার জন্যই তৈরি করা হচ্ছে। রঘুবীর নিজের কথা চালিয়ে যেতে যেতে বললেন যে অনেক বছরের খোঁজের পর চক্রবর্তী পরিবার নিজেদের হারানো রত্ন ফিরে পেয়েছে। তিনি ঘোষণা করলেন যে এখন থেকে চক্রবর্তী গ্রুপের সব লাগাম একমাত্র উত্তরাধিকারীর হাতে থাকবে আর তিনিই কোম্পানির সব সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেবেন শব্দ দুটি শুনেই রুদ্রের কপালে এক হালকা ভাঁজ পড়ল। সে ভাবল হয়তো এটা কোনো মহিলা, কিন্তু কে? দেবেন্দ্রর কোনো গোপন মেয়ে নাকি অন্য কেউ? লাবণ্য একটু অস্থির হয়ে পড়ল আর নিজের বাবার দিকে তাকাল। কিন্তু শ্রী চ্যাটার্জির মুখেও বিভ্রান্তির ভাব ছিল। তার কাছেও এ ব্যাপারে কোনো তথ্য ছিল না, যা ছিল খুব অদ্ভুত। স্ক্রিনে রঘুবীর একপাশে সরে গেলেন আর ক্যামেরা সেই চেয়ারের দিকে ঘুরল। এক মহিলা ধীরে ধীরে হুইল চেয়ারে আসতে দেখা গেল। তার মুখ এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার বসার ধরন আর তার পোশাকের আভিজাত্য কোনো মহারানীর মতো ছিল। সে গাঢ় নীল রঙের ডিজাইনার স্যুট পরেছিল, যা ক্ষমতা আর সৌন্দর্যের এক মেলবন্ধন ছিল। যখন সে নিজের মুখ ওপরে তুলল আর ক্যামেরার লেন্সে সরাসরি তাকাল, তখন পুরো হল স্তব্ধ হয়ে গেল। সেখানে উপস্থিত কয়েকশো মানুষের শ্বাস আটকে গেল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা রুদ্র পেল। তার হাত থেকে শ্যাম্পেন গ্লাসটি ছিটকে মাটিতে পড়ে গেল আর কাঁচ ভাঙার শব্দ সেই নীরবতায় প্রতিধ্বনিত হল। স্ক্রিনে দেখা যাওয়া মহিলাটি আর কেউ নয়, বরং ঈশিতা ছিল। কিন্তু এটা সেই ঈশিতা ছিল না যাকে রুদ্র কিছু ঘন্টা আগে কাঁদতে কাঁদতে ছেড়ে এসেছিল। এই ঈশিতার চোখে জল নয়, বরং আগুন ছিল। তার মুখে অসহায়তা নয়, বরং এমন এক তেজ ছিল যা সামনের মানুষকে পুড়িয়ে ছাই করে দিতে পারত। তার পেছনে তার নার্সিং টিম আর সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়েছিল, যা তার মর্যাদাকে প্রকাশ করছিল। রুদ্রের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার মনে হলো সে কোনো খারাপ স্বপ্ন দেখছে। তার মস্তিষ্ক এটা মেনে নিতেই পারছিল না যে তার সাধারণ স্ত্রী, যাকে সে সবসময় তুচ্ছ ভাবত, সে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সাম্রাজ্যের মালকিন কিভাবে হতে পারে। লাবণ্য রুদ্রের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল আর স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, এটা কি সেই ঈশিতা? রুদ্রের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। সে স্রেফ পুতুল হয়ে ওই স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেখানে ঈশিতা এখন মাইকের সামনে ঝুঁকছিল। ঈশিতার ঠোঁটি এক খুব সূক্ষ্ম আর রহস্যময় হাসি ছিল, যা সরাসরি রুদ্রের মনে খঞ্জরের মতো বিঁধছিল। এমন মনে হচ্ছিল যেন সে ক্যামেরার মাধ্যমে সরাসরি রুদ্রের চোখের ভেতরে তাকাচ্ছে আর বলছে যে এবার খেলা আসল খেলোয়াড়ের হাতে। এটা রুদ্রের জীবনের সবচেয়ে ভয়াবহ আর লজ্জাজনক মুহূর্ত হতে চলেছিল। হাসপাতালের সেই আলিশান ঘরে বসে ঈশিতা নিজের ভেতরে জেগে ওঠা কোষ্ঠের ঢেউগুলোকে চেপে রাখার চেষ্টা করছিল। তার শরীর তখনও প্রসবের যন্ত্রণা থেকে সেরে উঠছে আর শির দাঁড়ায় এক তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু তার মনের শক্তি শারীরিক দুর্বলতাকে পুরোপুরি ঢেকে দিয়েছিল। রঘুবীর তার পাশেই দাঁড়িয়েছিলেন আর সময় সময় তাকে জল দিচ্ছিলেন, যাতে তার গলা শুকিয়ে না যায়। ঈশিতা নিজের সামনে রাখা ফাইলের স্তূপ দেখল, যাতে সেই সব কোম্পানির নারীঘুণী ছিল যারা চক্রবর্তী গ্রুপ থেকে টাকা চাইছিল। সে এক লাল রঙের ফাইল তুলল, যাতে মুখার্জি কনস্ট্রাকশনস লেখা ছিল। এই ফাইলটি হাতে নিতেই তার আঙুলগুলো রাগে শক্ত হয়ে গেল। স্ক্রিনে ঈশিতা সেই লাল ফাইলটি নাড়াল আর পুরো দুনিয়ার সামনে বলল, আজ সে এমন এক সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চলেছে যা ভবিষ্যতের সব পার্টনারদের জন্য এক শিক্ষা হবে। সে বলল, ইনভেস্টমেন্ট কেবল মুনাফার জন্য হয় না, বরং এটা ভরসা আর চরিত্রের ওপরও ইনভেস্টমেন্ট। রুদ্র যখন নিজের নামের ফাইল ঈশিতার হাতে দেখল, তখন তার ঘাম ছুটতে লাগল। তার মনে হল হয়তো ঈশিতা পুরনো স্মৃতির খাতিরে তাকে ক্ষমা করে দেবে আর তাকে সেই ফান্ডিং দিয়ে দেবে যার তার খুব প্রয়োজন ছিল। তার অহংকারী মস্তিষ্ক তখনও এটা মানতে প্রস্তুত ছিল না যে ঈশিতা তার বিনাশ করতে পারে। সে আশা করছিল যে পাবলিকলি ঈশিতা নিজের স্বামীর সম্মান রাখবে। ঈশিতা ফাইল খুলল আর খুব শান্ত স্বরে পড়তে শুরু করল, যা নীরবতাকে আরও গভীর করছিল। সে বলল, মুখার্জি কনস্ট্রাকশনস, যা নিজেকে এক উঠতি কোম্পানি বলে দাবি করে, আসলে তা ধোঁকাবাজি আর মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। সে ফাঁস করে দিল যে এই কোম্পানি নিজেদের ব্যালেন্স শিটে যে মুনাফা দেখিয়েছে তা পুরোপুরি কাল্পনিক।
ঈশিতা প্রমাণের সাথে জানালো যে রুদ্র ভুয়ো কর্মচারীদের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে আর ইনভেস্টরদের বিভ্রান্ত করার জন্য মিথ্যে পরিসংখ্যান পেশ করেছে। এই তথ্য কোনো বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না, কারণ সেখানে উপস্থিত অনেক মানুষ রুদ্রের কোম্পানিতে টাকা লাগানোর কথা ভাবছিল। রুদ্রের আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার থেকে এমনভাবে দূরে সরতে লাগল যেন তার কোনো ছোঁয়াচে রোগ হয়েছে। কিছু মিনিট আগে যারা তার সাথে সেলফি নিতে আর হাত মেলানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল, এখন তারা তাকে ঘৃণার চোখে দেখছিল। লাবণ্যের বাবা শ্রী চ্যাটার্জির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কারণ তিনি রুদ্রের সুপারিশ বোর্ডে করেছিলেন। নিজের মান সম্মান ধুলোয় মিশে যেতে দেখছিলেন তিনি। ঈশিতা স্ক্রিনে কিছু নথির ছবিও শেয়ার করে দিল, যা রুদ্রের চুরি প্রমাণ করছিল। এটা চক্রবর্তী গ্রুপের গোয়েন্দা টিমের কামাল ছিল, যারা কিছু ঘণ্টার মধ্যেই রুদ্রের সব কালো কীর্তি ঘুরে বের করেছিল। ঈশিতা ক্যামেরায় সরাসরি তাকিয়ে বলল, চক্রবর্তী গ্রুপ এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে না যার চরিত্রে দাগ আছে। সে ঘোষণা করল যে সে তৎক্ষণাৎ মুখার্জি কনস্ট্রাকশনসের সাথে চলতে থাকা সব কথাবার্তা বাতিল করছে। শুধু তাই নয়, সে এটাও আদেশ দিল চক্রবর্তী গ্রুপের আইনি দল রুদ্রের কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির মামলা করবে আর তার সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করবে। এটা রুদ্রের জন্য এক মৃত্যুদণ্ডের মতো ছিল। তার চোখের সামনে তার মেহনত, তার স্বপ্ন আর তার ভবিষ্যৎ সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সে হ্যাবার মতো স্রেফ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। লাবণ্য রুদ্রের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে তার থেকে দূরে সরে গেল। তার চোখে এখন আর ভালোবাসা নয়, বরং রাগ আর অপমান ছিল। সে চিৎকার করে রুদ্রকে জিজ্ঞাসা করল, এসব সত্যি? সে কি সত্যি এত বড় মিথ্যে বলেছিল? রুদ্র লাবণ্যকে বোঝানোর চেষ্টা করল, তার হাত ধরতে চাইল, কিন্তু লাবণ্য তাকে ধাক্কা দিয়ে দিল। লাবণ্য জানত এখন রুদ্রের পাশে দাঁড়ানোর মানে নিজের আর নিজের বাবার কেরিয়ার শেষ করা। এই দৃশ্য সেখানে উপস্থিত মিডিয়া কর্মীদের জন্য দারুণ খবর ছিল, আর তারা সমানে রুদ্রের ছবি তুলছিল, যে এখন নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছিল। ঈশিতা নিজের কথাকে এক ব্যক্তিগত মোড় দিয়ে বলল, যে মানুষ নিজের পরিবারের প্রতি অনুগত হতে পারে না, সে ব্যবসায় কখনো সৎ হতে পারে না। যদিও সে সরাসরি নিজের বিবাহ বিচ্ছেদের কথা বলল না, কিন্তু মানুষ ঠিকই বুঝে নিল। ঈশিতা সরাসরি রুদ্রের নাম উল্লেখ করল না, কিন্তু তার ইশারা খুব পরিষ্কার ছিল। সে বলল যে চক্রবর্তী গ্রুপ এখন থেকে সেই সব কোম্পানিকেই অগ্রাধিকার দেবে যারা নারী ক্ষমতায়ন এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়। সে আরও ঘোষণা করল যে সে একটি বিশেষ ফান্ড শুরু করছে, যা সেই সব মহিলাদের সাহায্য করবে যাদের সমাজ এবং পরিবার প্রত্যাখ্যান করেছে। এটা রুদ্রের গালে থাপ্পড়ের চেয়েও বড় কিছু ছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কি হারিয়েছে। রুদ্রের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল এবং সে রাগে চিৎকার করতে লাগল। সে স্ক্রিনের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিল, যেন সে ঈশিতাকে চুপ করিয়ে দিতে পারে। সে সজোরে চিৎকার করছিল যে এসব মিথ্যে, আর ঈশিতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ সে প্রতিশোধ নিতে চায়। কিন্তু হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে মাঝপথেই আটকে দিল। রুদ্র এক পাগল পশুর মতো হাত পা ছুড়ছিল আর গালি দিচ্ছিল, যা তার অবশিষ্ট সম্মানটুকুও ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তার এই আচরণ দেখে আরও বেশি লজ্জিত বোধ করছিলেন এবং নিরাপত্তারক্ষীদের ইশারা করছিলেন তাকে বাইরে বের করে দেওয়ার জন্য। ঈশিতা স্ক্রিনে রুদ্রের এই অবস্থা দেখল, কিন্তু তার মুখে কোনো দয়াভাব এল না। সে রঘুবীরের দিকে তাকাল এবং সম্প্রচার বন্ধ করার ইশারা করল। স্ক্রিন কালো হয়ে গেল, কিন্তু তার প্রভাব সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মনে গেঁথে গিয়েছিল। ঈশিতা এক গভীর নিঃশ্বাস নিল এবং নিজের চেয়ারে পেছনের দিকে হেলে বসল। তার শরীর এখন ভেঙে আসছিল আর ক্লান্তি তাকে ঘিরে ধরছিল। এই মানসিক যুদ্ধ যে কোনো শারীরিক যুদ্ধের চেয়েও বেশি ক্লান্তিকর ছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং নিজের কাঁপতে থাকা হাত দুটো একে অপরের মাঝে জাঁপটে ধরল। রঘুবীর এগিয়ে এসে ঈশিতার কাঁধে হাত রাখলেন এবং বললেন যে আজ সে যা করেছে তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল এবং তার দাদামশাই আজ তার জন্য খুব গর্ব করতেন। ঈশিতা এক চিলতে হাসির সাথে চোখ খুলল এবং বলল যে এটা তো মাত্র শুরু। সে জানত রুদ্র এত সহজে হার মানবে না এবং সে পাল্টা আঘাত অবশ্যই করবে, কিন্তু এখন ঈশিতার কাছে সেই ঢাল ছিল যা তাকে প্রতিটি আঘাত থেকে বাঁচাতে পারত। নার্স ঘরে এলেন এবং ঈশিতাকে আবার বিছানায় শুয়ে পড়ার পরামর্শ দিলেন, কারণ তার রক্তচাপ কিছুটা বেড়ে গিয়েছিল। ঈশিতা চুপচাপ তাদের কথা মেনে নিল, কারণ তাকে নিজের শক্তি সঞ্চয় করতে হতো। ওদিকে হোটেলে হুলুস্থুল পড়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষীরা রুদ্রকে হোটেলের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যেন সে কোনো রাস্তার লোক।
তার দামি স্যুট এখন কুঁচকে গিয়েছিল আর চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল আর তার মস্তিষ্ক যেন অবশ হয়ে গিয়েছিল। তার ফোন অনবরত বেজেই যাচ্ছিল। এগুলো ব্যাংকের মেসেজ ছিল, যা জানাচ্ছিল যে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তার ইনভেস্টররা তাদের টাকা ফেরত চাইছিল, আর তার কর্মচারীরা ঘাবড়ে গিয়ে তাকে ফোন করছিল। রুদ্র রাগে নিজের ফোনটি রাস্তার ওপর আছাড় মারল। লাবণ্য নিজের গাড়িতে বসে সেখান থেকে চলে যাচ্ছিল। রুদ্র তার গাড়ির পেছনে দৌড়ানোর চেষ্টা করল এবং তাকে থামার জন্য ডাকল, কিন্তু ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিল। রুদ্র বুঝতে পারল যে এখন সে পুরোপুরি একা হয়ে গেছে। সে নিজের ভুল হয়তো অনুভব করতে পারল না, কিন্তু নিজের হার সে ঠিকই অনুভব করল। তার অহংকার তাকে এটা স্বীকার করতে বাধা দিচ্ছিল যে এসব তার নিজের কর্মফল। সে উল্টে ঈশিতাকেই দোষ দিচ্ছিল যে ঈশিতা তার সাথে ধোঁকা দিয়েছে। তার মনে প্রতিশোধের এক নতুন আগুন জ্বলে উঠল এবং সে ঠিক করল যে সে ঈশিতার থেকে এর হিসাব অবশ্যই নেবে। হাসপাতালের ঘরে দুটি বাচ্চাই এখন জেগে গিয়েছিল আর খিদের জ্বালায় কাঁদছিল। ঈশিতা নিজের সব ক্লান্তি ভুলে তাদের একে একে কোলে তুলে নিল। যখন সে তার মেয়ের ছোট্ট আঙুলগুলো ছুল, তখন সে এক অসীম শান্তির অনুভব করল। সে অনুভব করল যে আসল সম্পদ এই বাচ্চারাই, ওই কোটি কোটি টাকার সাম্রাজ্য নয়। সে বাচ্চাদের কাছে ওয়াদা করল যে সে তাদের এমন এক দুনিয়া দেবে যেখানে কেউ তাদের অপমান করতে পারবে না। সে ঠিক করল যে সে তাদের এক ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে, রুদ্রের মতো স্বার্থপর আর মতলবী নয়। মায়ের স্পর্শ পেয়ে বাচ্চারা শান্ত হয়ে গেল আর ঈশিতার কোলে আবার ঘুমিয়ে পড়ল। রঘুবীর ঈশিতাকে জানালেন যে রুদ্র হয়তো হাসপাতালে আসার চেষ্টা করবে, তাই তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন। তিনি জানালেন যে পুলিশ কমিশনারকেও জানানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঈশিতা লাথা নাড়ল এবং বলল যে সে রুদ্রকে ভয় পায় না, বরং এখন সে চায় রুদ্র আসুক আর দেখুক যে সে কি হারিয়েছে। সে রুদ্রের চোখে সেই অনুশোচনা দেখতে চাইছিল যা তাকে জীবনভর দংশন করবে। ঈশিতা রঘুবীরকে জিজ্ঞাসা করল যে আইনিভাবে সে বাচ্চাদের কাস্টাডি পুরোপুরি সুরক্ষিত করতে পারবে কিনা, যাতে রুদ্র কখনো তাদের ওপর দাবি করতে না পারে। রঘুবীর হেসে বললেন যে রুদ্র যে বিবাহবিচ্ছেদের কাগজে সই করেছে তাতে সে স্পষ্ট লিখেছে যে সে বাচ্চাদের কোনো দায়িত্ব নিতে চায় না। এই নথি আদালতে রুদ্রের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে প্রমাণিত হবে। এছাড়া আজকের অনুষ্ঠানে তার আচরণ আর তার কোম্পানির জালিয়াতি প্রমাণ করে যে সে একজন দায়িত্বশীল বাবা হওয়ার যোগ্য নয়। রঘুবীর ঈশিতাকে আশ্বস্ত করলেন যে পৃথিবীর কোনো আদালত এমন ব্যক্তিকে বাচ্চাদের কাস্টাডি দিতে পারে না। এটা শুনে ঈশিতার মন থেকে এক মস্ত বড় বোঝা নেমে গেল এবং সে প্রথমবার প্রাণ ভরে শ্বাস নিল। রাত অনেক গভীর হয়েছিল, কিন্তু ঈশিতার চোখে ঘুম নেই। সে জানলার বাইরে শান্ত হয়ে যাওয়া শহরকে দেখছিল। সে ভাবল জীবন কত অনিশ্চিত। সকালে সে এক অসহায় স্ত্রী ছিল, আর রাত হতে না হতেই সে এক শক্তিশালী সাম্রাজ্যের মালকিন হয়ে গেল। সে মনে মনে তার দাদামশাইকে ধন্যবাদ জানাল, যিনি তাকে এই নতুন জীবন দিয়েছেন। সে প্রতিজ্ঞা করল যে সে এই শক্তির ব্যবহার কেবল নিজের জন্য নয়, বরং সেই সব মহিলাদের জন্য করবে যারা তার মতোই পুরুষের অহংকারের শিকার হয়। চক্রবর্তী গ্রুপ এখন পরিবর্তনের এক নতুন মাধ্যম হতে যাচ্ছিল। শহরের অন্য প্রান্তে রুদ্র এক বারে বসেছিল এবং মদের নেশায় নিজেকে ডুবিয়ে দিচ্ছিল। তার কাছে এখন না আছে বাড়ি যাওয়ার সাহস, আর না আছে কোনো বন্ধুর কাছে সাহায্য চাওয়ার মুখ। সে বারবার বিড়বিড় করছিল যে সে নিজের সবকিছু ফেরত নিয়ে ছাড়বে। নেশা তাকে এই মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল যে সে এখনও বাজি পাল্টে দিতে পারে। সে পরিকল্পনা করল যে সে কাল সকালে সবার আগে হাসপাতালে যাবে আর সেখানে গিয়ে হাঙ্গামা করবে। সে মিডিয়াকে নিজের পক্ষে টানার চেষ্টা করবে এবং নিজেকে এক পীড়িত বাবা হিসেবে পেশ করবে, যাকে তার ধনী স্ত্রী বাচ্চাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার মনে হল এই ইমোশনাল কার্ড তার কাজে আসবে। পরদিন ভোরের সূর্য এক নতুন আশা নিয়ে এলো। ঈশিতা খুব ভোরে উঠে পড়ল এবং প্রার্থনা দিয়ে দিন শুরু করল। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল, কারণ সে জানত আজকের দিনটি খুব সংঘাতপূর্ণ হতে চলেছে। সে একটি সাদা রঙের শাড়ি পরল, যা সারল্য এবং শক্তির প্রতীক ছিল। সে তার টিমের সাথে একটি মিটিং করল এবং কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনা বানাল। সে চাইছিল দুনিয়া দেখুক যে সে কেবল নামেই চক্রবর্তী নয়, বরং কাজেও ততটাই দক্ষ। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল খুব নিখুঁত আর দূরদর্শী, যা দেখে অভিজ্ঞ আধিকারিকরাও অবাক হয়ে যাচ্ছিলেন। তখনই বাইরে শোরগোল শোনা গেল।
নিরাপত্তা প্রধান ওয়াকিটকিতে জানালেন যে একজন ব্যক্তি গেট দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং নিজেকে ঈশিতার স্বামী বলে পরিচয় দিচ্ছে। ঈশিতার মুখে এক কঠোর ভাব ফুটে উঠল। সে নিরাপত্তা প্রধানকে আদেশ দিল যে তাকে আটকানো না হয়, বরং তাকে ভেতরে আসতে দেওয়া হোক। সে চাইছিল এই মোকাবিলা যেন সবার চোখের সামনে হয়। সে মিডিয়াকেও ডাকার ইশারা করল, যাতে রুদ্রের আসল চেহারা আরও একবার দুনিয়ার সামনে আসতে পারে। সিংহী এখন তার শিকারের জন্য অপেক্ষা করছিল, আর খাঁচা পুরোপুরি প্রস্তুত ছিল। হাসপাতালের প্রধান গেটে সকাল থেকেই মিডিয়ার ভিড় জমে গিয়েছিল, যেন মৌমাছিরা তাদের চাকের চারপাশে ভন করছে। কাল রাতের সেই ধামাকাদার ঘোষণার পর প্রতিটি নিউজ চ্যানেল ঈশিতা চক্রবর্তীর এক ঝলক পাওয়ার জন্য আর এই গল্পের অন্য দিকটি জানার জন্য ব্যাকুল ছিল। রুদ্র মুখার্জি নিজের আলুথালু অবস্থা আর ফোলা চোখ নিয়ে সেখানে পৌঁছালে ক্যামেরার ফ্ল্যাশ লাইট তাকে প্রায় অন্ধ করে দিল। সে ইচ্ছে করেই নিজের টাই আলগা করে রেখেছিল আর শার্টের একটি বোতাম খোলা রেখেছিল, যাতে তাকে এক বিপর্যস্ত আর দুঃখী স্বামী মনে হয়। সে সাংবাদিকদের সামনে হাত জোর করে কুম্ভীরাশ্রু ফেলতে শুরু করল এবং দাবি করল যে তাকে তার স্ত্রী আর বাচ্চার সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে, যা তার মৌলিক অধিকারের লঙ্ঘন। রুদ্র মিডিয়ার মাইকের সামনে নাটক শুরু করে বলল যে কাল রাতে যা কিছু হয়েছে তা এক ভুল বোঝাবুঝি আর তাকে ফাঁসানো হয়েছে। সে চিৎকার করে বলতে লাগল যে চক্রবর্তী গ্রুপের কিছু মানুষ তার স্ত্রীর মাথায় বিষ ঢালছে আর তাকে তার পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সে নিজেকে এক অসহায় বাবা হিসাবে পেশ করল, যে তার নবজাতক সন্তানদের মুখ দেখার জন্য ছটফট করছে। তার অভিনয়ের ক্ষমতা এতটাই প্রখর ছিল যে কিছু সাংবাদিকও তার কথায় বিশ্বাস করে সহানুভূতি অনুভব করতে শুরু করেছিলেন। রুদ্র মনে মনে খুব খুশি হচ্ছিল যে তার এই ইমোশনাল কার্ড কাজ করছে এবং জলদিই জনমত ঈশিতার বিরুদ্ধে আর তার পক্ষে চলে আসবে। হাসপাতালের সবচেয়ে উপরের তলায় নিজের সুইটের জানলা দিয়ে ঈশিতা এই সরা তামাশা দেখছিল। তার মুখে রাগও ছিল না, আবার কোনো ঘাবড়ানিও ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যা তুফান আসার আগে সমুদ্রে থাকে। রঘুবীর তার পাশে দাঁড়িয়েছিলেন এবং জিজ্ঞাসা করলেন যে তাদের কি নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে রুদ্রকে সেখান থেকে সরিয়ে দেওয়া উচিত। ঈশিতা মাথা নেড়ে না বলল এবং জানালো যে সে রুদ্রকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে চায় না। সে বলল, রুদ্র চায় দুনিয়া তার গল্প শুনুক, তো আজ দুনিয়া তার গল্পই শুনবে, কিন্তু তার শেষ সে নিজে ঠিক করবে না। ঈশিতা নির্দেশ দিল রুদ্রকে লবিতে আসতে দেওয়া হোক, যেখানে সে সবার সামনে তার সাথে দেখা করবে। হাসপাতালের লবি কোনো পাঁচতারা হোটেলের লবির মতো রাজকীয় ছিল, যেখানে মার্বেলের মেঝে আর উঁচু ছাদ ছিল। রুদ্র যখন ভেতরে প্রবেশ করল, তখন তার পেছনে সাংবাদিকদের এক বিশাল দলও চলে এলো, যাদের নিরাপত্তারক্ষীরা নির্দিষ্ট দূরত্বে আটকে দিল। রুদ্র তার চালচলনে কিছুটা আত্মবিশ্বাস আনার চেষ্টা করল, কিন্তু ভেতরে ভেতরে চক্রবর্তী সাম্রাজ্যের জাঁকজমক দেখে সে কুঁকড়ে গিয়েছিল। সে আশা করেছিল ঈশিতা হুইল চেয়ারে খুব দুর্বল আর অসুস্থ অবস্থায় আসবে, যাকে সে নিজের কথায় দাবিয়ে নেবে। সে নিজের মাথায় সেই সব সংলাপগুলো ঝালিয়ে নিচ্ছিল, যা তাকে বলতে হবে, যাতে সে ঈশিতাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আর আবারও নিজের জীবনে সামিল করতে পারে। তখনই লিফটের দরজা খুলল, আর সেখানে উপস্থিত প্রতিটি মানুষের নজর সেদিকে আটকে গেল। ঈশিতা বাইরে বেরোল, কিন্তু সে তেমন দেখাচ্ছিল না যেমনটা রুদ্র ভেবেছিল। সে একটি ক্রিম রঙের রেশমি শাড়ি পরেছিল আর তার কাঁধে একটি শাল ছিল, যা তাকে এক রাজকীয় আভা দিচ্ছিল। সে হুইল চেয়ারে ছিল না, বরং ধীরে ধীরে কিন্তু মজবুত পদক্ষেপে নিজের পায়ে হেঁটে আসছিল। তার দুই পাশে দেহরক্ষীরা ছিল, আর রঘুবীর তার সাথে কদম মিলনে চলছিলেন। রুদ্র তাকে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ এটা সেই ঈশিতা ছিল না যে তার সামনে মাথা নিচু করে থাকত। এটা এমন এক নারী যার সামনে পুরো দুনিয়া মাথা নত করত। রুদ্র নিজেকে সামলে নিল এবং দৌড়ে ঈশিতার কাছে যাওয়ার চেষ্টা করল, যেন সে তাকে জড়িয়ে ধরতে চায়। সে নিজের গলায় মিথ্যে কষ্ট ফুটিয়ে তুলে বলল, ইস্যু, আমার জান, তুমি ঠিক আছো তো? আমি সারা রাত তোমার জন্য কত দুশ্চিন্তা করেছি। কিন্তু সেই ঈশিতাকে ছোঁয়ার আগেই দুজন বিশালদেহী দেহরক্ষী তার পথ আটকে দিল। রুদ্র রাগ করার নাটক করে বলল যে তাকে তার স্ত্রীর সাথে দেখা করা থেকে কেউ আটকাতে পারবে না। সে ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলল যে দেখো, ধনীরা কিভাবে এক বাবাকে তার পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সে পুরো চেষ্টা করছিল যেন পরিবেশ নিজের পক্ষে আনা যায়। ঈশিতা নিজের হাতের ইশারায় দেহরক্ষীদের একটু পিছিয়ে যেতে বলল, আর রুদ্রের চোখের দিকে সরাসরি তাকাল। তার নজর এতটাই তীক্ষ্ণ ছিল যে রুদ্রের মনে হল তার শব্দগুলো গলাতেই আটকে যাচ্ছে। ঈশিতা খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল, রুদ্র, তুমি এখানে কোন অধিকারে এসেছ?
একজন স্বামী হিসাবে নাকি একজন বাবা হিসাবে? রুদ্র তক্ষণই সুযোগ পেয়ে বলল, অবশ্যই 2 রূপেই। আমরা একটা পরিবার ঈশিতা, আর ছোটখাটো ঝগড়া তো সব ঘরেই হয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা আলাদা হয়ে যাব। ওই বাচ্চাদের তাদের বাবার প্রয়োজন আছে। ঈশিতার ঠোঁটে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। সে রঘুবীরের দিকে হাত বাড়াল আর রঘুবীর তাকে একটি ফাইল দিলেন। ঈশিতা সেই ফাইল থেকে একটি নথি বের করল এবং মিডিয়ার ক্যামেরার সামনে সেটি নাড়াল। সে বলল, এটা সেই বিবাহবিচ্ছেদের নামা রুদ্র, যাতে তুমি কালই সই করেছিলে। এর 14 নম্বর ধারাটি একটু জোরে পড়ে শোনাও তো। রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে জানত তাতে কি লেখা আছে। ঈশিতা নিজেই পড়তে শুরু করল। আমি রুদ্র মুখার্জি পূর্ণ জ্ঞানত নিজের স্ত্রী আর 2 বাচ্চার সব অধিকার ত্যাগ করছি এবং ভবিষ্যতে কখনও তাদের কাস্টাডি বা দায়িত্ব দাবি করব না। পুরো লবিতে নীরবতা ছেয়ে গেল, আর কেবল ক্যামেরার ক্লিক করার শব্দ শোনা যাচ্ছিল। রুদ্রের কপালে ঘাম জমতে লাগল, আর তার বানানো তাসের ঘর ভেঙে পড়তে শুরু করল। ঈশিতা আরও বলল, তুমি এই বাচ্চাদের বোঝা আর উন্নতির পথে বাধা বলেছিলে। আজ যখন জানলে যে এই বাচ্চারা কোটি কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখনই হঠাৎ তোমার পিতৃত্ব জেগে উঠল। ঈশিতার প্রতিটি শব্দ এক একটি চাবুকের মতো রুদ্রের অহংকারের ওপর পড়ছিল। মিডিয়া এবার রুদ্রের ওপর প্রশ্নের পাহাড় সাজিয়ে দিল, যে সে কি সত্যিই এই কাজ করেছে কিনা, বাচ্চাদের আপন করে নিতে অস্বীকার করেছিল। রুদ্র নিজেকে কোন ঠাসা অনুভব করছিল। পরিস্থিতির অবনতি দেখে রুদ্র নিজের চাল বদলে ফেলল এবং আক্রমণাত্মক হয়ে উঠল। সে চিৎকার করে বলল যে এসবই মিথ্যে এবং ঈশিতা তাকে ধোঁকায় ফেলে সই করিয়ে নিয়েছিল। সে ঈশিতার ওপর দোষ চাপিয়ে বলল যে ঈশিতা মানসিকভাবে অসুস্থ এবং এত বড় সম্পত্তি সামলানোর যোগ্য নয়। সে হুমকি দিল যে সে আদালতে যাবে এবং প্রমাণ করে দেবে যে ঈশিতা বাচ্চাদের জন্য বিপজ্জনক। রুদ্রের এই রূপ দেখে সেখানে উপস্থিত লোকজনও অবাক হয়ে গিয়েছিল, যে কিভাবে একজন ব্যক্তি এত দ্রুত গিরগিটির মতো রং বদলাতে পারে। তার মুখোশ এখন পুরোপুরি খুলে গিয়েছিল এবং তার আসল লোভী চেহারা সবার সামনে চলে এসেছিল। ঈশিতা বিচলিত না হয়ে লবিতে লাগানো বড় স্ক্রিনটির দিকে ইশারা করল। হঠাৎ স্ক্রিনে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চলতে শুরু করল। এটা ছিল গতকালের ভিডিও, যেখানে রুদ্র উকিলের সাথে ঈশিতার ঘরে দাঁড়িয়েছিল। ভিডিওতে অডিও পরিষ্কার ছিল। রুদ্রের গলা প্রতিধ্বনিত হল, আমার এই বাচ্চাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু নিজের স্বাধীনতা চাই। আমার সাথে লাবণ্য আছে আর আমার ভবিষ্যৎ আছে। এই প্রমাণ এতটাই অকাট্য আর নগ্ন ছিল যে রুদ্রের কাছে বাঁচার আর কোনো পথ রইল না। সে নিজের কণ্ঠ শুনেই কাঁপতে লাগল। সে বুঝতে পারল যে ঈশিতা তাকে তার নিজের খেলাতেই হারিয়ে দিয়েছে। রঘুবীর এবার এক পা এগিয়ে এলেন এবং মাইক ধরলেন। তিনি ঘোষণা করলেন যে চক্রবর্তী গ্রুপের পক্ষ থেকে রুদ্র মুখার্জি এবং তার কোম্পানির বিরুদ্ধে জালিয়াতি, তছরূপ এবং মানসিক নির্যাতনের একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি জানালেন যে রুদ্র নিজের কোম্পানির খাতায় কারচুপি করে চক্রবর্তী গ্রুপ থেকে ফান্ডিং নেওয়ার চেষ্টা করেছিল, যা একটি গুরুতর অপরাধ। রঘুবীর এটিও ফাঁস করলেন যে রুদ্রের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি তার বাড়িও আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে, যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে। রুদ্র এখন পুরোপুরি পথে বসে গিয়েছিল। তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল এবং লবির বাইরে একটি পুলিশ জিপ এসে থামল। 2 পুলিশ অফিসার ভেতরে এলেন এবং রুদ্রের কাছে গিয়ে তাকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট দেখালেন। রুদ্র পালানোর চেষ্টা করেনি, কারণ তার পায়ে আর শক্তি অবশিষ্ট ছিল না। সে শুধু ঈশিতার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন রাগ নয়, বরং একটা অদ্ভুত শূন্যতা আর ভয় ছিল। সে এখন বুঝতে পারছিল যে সে কি হারিয়েছে। শুধু একজন স্ত্রী আর সন্তান নয়, বরং এমন এক জীবন যা রাজাদের মতো হতে পারত। তার লোভই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং তাকে ডুবিয়ে দিয়েছিল। পুলিশ অফিসার রুদ্রের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। হাতকড়ার ঠান্ডা ধাতু রুদ্রকে বাস্তবতার অনুভব করাল। সে অনুনয় করতে লাগল, ঈশিতা, প্লিজ এমন করো না, আমি বাচ্চাদের বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু ঈশিতা নিজের মুখ ফিরিয়ে নিল। সে বলল, বাচ্চাদের বাবা কালই মরে গিয়েছিল রুদ্র, যখন তুমি তাদের আপন করতে অস্বীকার করেছিলে। এ কেবল একজন অপরাধী, যাকে তার কাজের শাস্তি দেওয়া হচ্ছে। পুলিশ রুদ্রকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল এবং মিডিয়া তার পিছু পিছু দৌড়াল। লবিতে এখন কেবল ঈশিতা আর তার জয়ের প্রতিধ্বনি বাকি ছিল। ঈশিতা একটি দীর্ঘশ্বাস ফেলল এবং অনুভব করল যেন তার বুক থেকে একটি ভারী পাথর সরে গেছে। সে সেখানে উপস্থিত বাকি সাংবাদিকদের সাথে সংক্ষেপে কথা বলল। সে বলল, এই লড়াই শুধু আমার নয়, এটা সেই প্রতিটি নারীর লড়াই যাকে দুর্বল ভেবে পিষে দেওয়া হয়।
আমি চাই আমার গল্প তাদের জন্য একটি সতর্কতা হয়ে থাকুক যারা সম্পর্ককে ব্যবসা মনে করে। তার কথায় এতটা গভীরতা আর কষ্ট ছিল যে সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি আবেগপ্রবণ হয়ে পড়ল। সে হাত জোড় করে সবাইকে ধন্যবাদ জানালো এবং নিজের লিফটের দিকে এগিয়ে গেল। তার এই মহিমান্বিত বিদায় তাকে মানুষের নজরে আরও উঁচুতে তুলে দিল। নিজের সুইটে ফিরে ঈশিতা সরাসরি বাচ্চাদের কাছে গেল। দুটি বাচ্চাই তখনও ঘুমোচ্ছিল। দুনিয়ার শোরগোল থেকে একদম বেখবর অবস্থায় ঈশিতা বিছানার পাশে বসে তাদের দেখতে লাগল। সে এখন রুদ্রের জন্য ঘৃণাও অনুভব করছিল না। রুদ্র এখন তার কাছে অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। রঘুবীর ঘরে এলেন এবং জানালেন যে লাবণ্যের বাবাও রুদ্রের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এবং নিজের মেয়ের বাগদান ভেঙে দিয়েছেন। রুদ্র এখন জেলে পৌঁছবে এবং তার কাছে জামিনের জন্য টাকা থাকবে না। ঈশিতা মাথা নাড়ল। তার এখন আর রুদ্রের পরোয়া ছিল না। তার মনোযোগ এখন শুধু নিজের বাচ্চা এবং নিজের নতুন দায়িত্বের ওপর ছিল। ঈশিতা রঘুবীরকে বলল যে সে এখন কোম্পানির কাজে মন দিতে চায়। সে চায় না মানুষ তাকে একজন অসহায় বিবাহবিচ্ছিন্ন নারী হিসেবে দেখুক, বরং একজন দক্ষ লিডার হিসেবে দেখুক। সে রঘুবীরের কাছ থেকে চক্রবর্তী গ্রুপের পেন্ডিং ফাইলগুলো চেয়ে পাঠাল। সে জানত যে পথ সহজ হবে না। মানুষ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, একজন নারী হওয়ার কারণে তাকে খাটো করে দেখবে। কিন্তু আজ সে যেভাবে নিজের জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত লড়াই জিতেছে, তাতে তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে ব্যবসায়িক জগতের চ্যালেঞ্জগুলোরও মোকাবিলা করতে পারবে। তার সফর এখন শুরু হল। দুপুর হতে হতে খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ঈশিতার সমর্থনে ঢল নামল। মানুষ তাকে আয়রন লেডি এবং আসল রানী বলে ডাকতে লাগল। রুদ্রকে নিয়ে মিম তৈরি হচ্ছিল এবং মানুষ তার বোকামি দেখে হাসছিল যে কিভাবে সে নিজের ভাগ্যকে নিজের হাতে লাথি মেরেছে। কিন্তু ঈশিতা এসব প্রশংসা থেকে দূরে নিজের কাজে ব্যস্ত ছিল। সে হাসপাতালের সুইটকেই নিজের অস্থায়ী অফিস বানিয়ে নিয়েছিল। সে প্রতিটি নথিপত্র খুঁটিয়ে পড়ছিল এবং সিদ্ধান্ত নিচ্ছিল। তার কাজ করার ধরনে তার দাদাজির প্রতিফলন পরিষ্কার দেখা যাচ্ছিল। বিকেলে হাসপাতালের ডিন ঈশিতার সাথে দেখা করতে এলেন এবং জানালেন যে বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তারা দ্রুতই বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বাড়ি শব্দটি শুনে ঈশিতা এক মুহূর্তের জন্য থামল। সে অনুভব করল যে তার কাছে এখন থাকার মতো নিজের কোনো বাড়ি নেই। সে রুদ্রের ফ্ল্যাটে ফিরে যেতে পারত না এবং যেতে চাইছিলও না। রঘুবীর তার দ্বিধা বুঝতে পারলেন এবং হেসে বললেন, শ্রীমতী চক্রবর্তী, সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন যে চক্রবর্তী ম্যানশন গত ২৫ বছর ধরে তার উত্তরাধিকারীর অপেক্ষা করছে। ওটা শহরের সবচেয়ে নিরাপদ আর সুন্দর প্রাসাদ। ওটাই এখন আপনার বাড়ি। ঈশিতা জানলা দিয়ে ডুবন্ত সূর্যের দিকে তাকাল। এই সূর্যাস্ত একটি যুগের শেষ ছিল এবং আগত সকাল হবে এক নতুন যুগের সূচনা। সে ঠিক করল যে সে নিজের বাচ্চাদের নিয়ে চক্রবর্তী ম্যানশনে যাবে এবং সেখানে সেই স্মৃতিগুলোকে আবার জীবিত করবে যা তার বাবা ছেড়ে গিয়েছিলেন। সে তার অতীতের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল এবং এখন কেবল ভবিষ্যতের দরজা খোলা ছিল। রুদ্রের অধ্যায় এখন সব সময়ের জন্য শেষ হয়ে গিয়েছিল এবং ঈশিতা চক্রবর্তীর বীর গাথা শুরু হয়ে গিয়েছিল। সে নিজের চোখের জল মুছল, যা এখন দুঃখের নয় বরং সংকল্পের ছিল। তখনই তার ফোন বেজে উঠল। এটা কোনো সাংবাদিক বা উকিল ছিল না, বরং একটি পুরনো নম্বর যা সে চিনত না। সে ফোন তুলতেই ওপাশ থেকে একটি ভারী এবং ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। তোমার কি মনে হয় খেলা শেষ হয়ে গেছে? রুদ্র শুধু একটা দাবার ঘুঁটি ছিল। আসল খেলোয়াড় তো এখনও পর্দার আড়ালে আছে। চক্রবর্তী সাম্রাজ্যের গদি কাঁটার মুকুট ঈশিতা, আর তুমি সেখানে বেশি দিন বসতে পারবে না। ফোন কেটে গেল। ঈশিতার মুখে এক নতুন গাম্ভীর্য নেমে এল। সে বুঝতে পারল যে রুদ্রকে হারানো সহজ ছিল, কিন্তু আসল শত্রু এখনও অন্ধকারে লুকিয়ে আছে, যারা তার সম্পত্তি আর প্রাণের তৃষ্ণার্থ। ঈশিতা সেই রহস্যময় ফোন কলটি কাটার পর ফোনটি টেবিলের উপর রাখল, কিন্তু তার মুখে ভয়ের কোনো রেখা ছিল না, বরং একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ভাব ছিল। সে জানত যে চক্রবর্তী সাম্রাজ্যের মুকুট কাঁটা ভরা, এবং এই গদিতে বসার মানে হল প্রতিদিন নতুন শত্রুদের সাথে লড়াই করা, যারা অন্ধকারে ওত পেতে আছে। সে তার দুটি বাচ্চার দিকে তাকাল, যারা শান্তিতে ঘুমোচ্ছিল, এবং সে অনুভব করল যে এখন সে কেবল তাদের মা নয়, বরং তাদের ঢালও, যাকে কেউ ভেদ করতে পারবে না। সেই অজ্ঞাত কলটি তাকে এই সতর্কতা দিয়েছিল যে রুদ্র কেবল একটি মোহরা ছিল, এবং আসল খেলা তো এখন শুরু হয়েছে, যেখানে বড় বড় মাছেরা তাকে গিলে ফেলার অপেক্ষায় আছে। সে নিজের মুঠি শক্ত করল এবং মনে মনে কসম খেল যে সে এই লুকিয়ে থাকা শত্রুদেরও
একইভাবে পিষে ফেলবে যেভাবে সে রুদ্রের অহংকারকে পিষে ফেলেছে। পার্ট 30। হাসপাতাল থেকে বিদায়ের সময় হয়ে গিয়েছিল এবং বাইরে নিরাপত্তার কড়া পাহারা বসানো হয়েছিল যাতে কোনো সাংবাদিক বা অবাঞ্ছিত ব্যক্তি কাছে আসতে না পারে। কালো লাক্সারি গাড়ির একটি কনভয় হাসপাতালের মূল গেটে দাঁড়িয়েছিল, যা চক্রবর্তী পরিবারের শক্তির প্রদর্শন করছিল। ঈশিতা যখন নিজের কোলে একটি বাচ্চা আর বাকি দুটি বাচ্চাকে নার্সদের সাথে নিয়ে বাইরে এলো, তখন সে অনুভব করল যে দুনিয়া তাকে এখন এক আলাদা চোখে দেখছে। গতকাল পর্যন্ত সে এক সাধারণ নারী ছিল যে অটোরিকশার টাকা বাঁচানোর কথা ভাবত, আর আজ সে কোটি টাকার গাড়ির কনভয়ে চলা মালকিন। সে একটি দীর্ঘশ্বাস ফেলল এবং গাড়ির পেছনের সিটে বসল, যার কাঁচ ছিল বুলেট প্রুফ এবং যা তাকে বাইরের জগতের শোরগোল থেকে আলাদা করছিল। কনভয়ে কলকাতার রাস্তা দিয়ে শহরের সবচেয়ে অভিজাত এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে চক্রবর্তী ম্যানশন অবস্থিত ছিল। এটা সেই শহর যা ঈশিতাকে অনেকবার প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আজ সেই শহরই তার অভ্যর্থনায় পলক বিছিয়ে দাঁড়িয়েছিল। গাড়ির ভেতর পূর্ণ শান্তি ছিল, কিন্তু ঈশিতার মনে চিন্তার তুফান চলছিল। সে ভাবছিল যে তার বাবা এই বাড়িটিই ছেড়েছিলেন যাতে তিনি নিজের শর্তে বাঁচতে পারেন, এবং আজ নিয়তি তাকে সেই বাড়িতেই ফিরিয়ে নিয়ে এসেছে। সে অবাক হচ্ছিল যে জীবনের চক্র কিভাবে পূর্ণ হয়। রঘুবীর সামনের সিটে বসেছিলেন এবং অনবরত ফোনে নিরাপত্তা আর বাড়ির ব্যবস্থার তদারকি করছিলেন, যাতে ঈশিতা আর বাচ্চাদের কোনো কষ্ট না হয়। রাত হয়ে গিয়েছিল এবং ম্যানশনের নীরবতা নেমে এসেছিল। ঈশিতা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। তার ঘুম আসছিল না, কারণ তার মাথায় কোম্পানি আর শত্রুদের কথা ঘুরছিল। সে তার দাদাজির ডেস্কে ড্রয়ারগুলো খুলতে শুরু করল, যাতে হয়তো এমন কিছু পাওয়া যায় যা তাকে এই নতুন জগৎকে বুঝতে সাহায্য করবে। একটি গোপন ড্রয়ারে সে একটি লাল রঙের চামড়ার ডায়েরি পেল। এটা দেবেন্দ্র চক্রবর্তীর ব্যক্তিগত ডায়েরি ছিল। ঈশিতা সেটি খুলতেই প্রথম পাতায় লেখা ছিল, উইল সম্পদ দেয়, কিন্তু উত্তরাধিকার সামলানোর জন্য কলিজা লাগে। ঈশিতার মনে হল যেন দাদাজি সরাসরি তার সাথে কথা বলছেন। ডায়েরির পাতায় দেবেন্দ্র নিজের অভিজ্ঞতা এবং কোম্পানির ভেতরের শত্রুদের সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন। তিনি বিশেষভাবে বিকাশ সিংহানিয়া এবং কিছু অন্যান্য ডিরেক্টরের ব্যাপারে সতর্ক করেছিলেন, যারা চক্রবর্তী সাম্রাজ্যকে ভেতর থেকে ফোকলা করতে চেয়েছিল। তিনি লিখেছিলেন যে এই লোকগুলো উইপোকার মতো, যারা ধীরে ধীরে ভিত খেয়ে ফেলে। ডায়েরিতে কিছু এমন গোপন ফাইলেরও ইঙ্গিত ছিল, যা এই ডিরেক্টরদের দুর্বলতা আর কালো কীর্তির প্রমাণ ছিল। ঈশিতা বুঝতে পারল যে তার দাদাজি তার জন্য কেবল সমস্যা নয়, বরং তাদের সমাধানও রেখে গেছেন। এই ডায়েরি তার জন্য যুদ্ধের রণনীতি হয়ে দাঁড়াল। পরের দিনে সকাল এক নতুন আশার সাথে এলো ঠিকই, কিন্তু সেই সাথে একটি খারাপ খবরও নিয়ে এলো। রঘুবীর সাত সকালে ঈশিতাকে জাগালেন এবং জানালেন যে শেয়ার বাজার খুলতেই চক্রবর্তী গ্রুপের শেয়ারে ব্যাপক পতন ঘটেছে। মিডিয়ায় কেউ এই মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছে যে নতুন মালকিন অনভিজ্ঞ এবং কোম্পানি শীঘ্রই দেউলিয়া হয়ে যেতে পারে। এটা পরিষ্কারভাবে সেই লুকিয়ে থাকা শত্রুর চাল ছিল, যার উদ্দেশ্য বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং ঈশিতাকে দুর্বল প্রমাণ করা। বিকাশ সিংহানিয়ার এবং তার সঙ্গীরা তাদের প্রথম আক্রমণ করে দিয়েছিল এবং এখন তারা ঈশিতার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। ঈশিতা খবরটি শুনল, কিন্তু সে ঘাবড়াল না। সে তখনই তৈরি হয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সেই নীল রঙের পাওয়ার স্যুটটি পরল যা সে কাল রাতের ঘোষণার সময় পড়েছিল। সে রঘুবীরকে বলল যে আজকের বোর্ড মিটিংয়ে সে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নয়, বরং ব্যক্তিগতভাবে উপস্থিত হবে। সে সেই বিশ্বাসঘাতকদের চোখের দিকে তাকিয়ে দেখতে চেয়েছিল যারা তার পিঠে ছুরি মারছে। সে ডায়েরিটি নিজের ব্যাগে রেখে দিল, কারণ আজ সেটির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সে জানত যে আজকের কনফারেন্স রুম একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, যেখানে শব্দের তীর চলবে। চক্রবর্তী টাওয়ার্সের কনফারেন্স রুমে উত্তেজনার পরিবেশ ছিল। বোর্ডের 12 জন সদস্যই লম্বা টেবিলের চারপাশে বসেছিলেন এবং নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। বিকাশ সিংহানিয়া, যে একজন মধ্যবয়সী ধূর্ত ব্যক্তি ছিল, নিজের মুখে এক বিজয়ী হাসি নিয়ে বসেছিল। সে সবাইকে বোঝাচ্ছিল যে একটি মেয়ে এত বড় কোম্পানি চালাতে পারবে না এবং তাদের কোনো বিকল্প পথ বের করতে হবে। তখনই দরজা খুলল এবং ঈশিতা প্রবেশ করল। তার হাঁটার শব্দ এবং তার পেছনে নিরাপত্তারক্ষী ও উকিলদের বাহিনী ঘরে নিস্তব্ধতা নিয়ে এলো। ঈশিতা কারো দিকে না তাকিয়ে সরাসরি চেয়ারম্যানের চেয়ারের দিকে এগিয়ে গেল। পার্ট 33। ঈশিতা চেয়ারে বসেই পুরো সভার ওপর একবার নজর বুলাল এবং তার দৃষ্টি বিকাশ সিংহানিয়ার ওপর গিয়ে স্থির হল। বিকাশের হাসি কিছুটা ফিকে হয়ে গেল, কারণ সে ঈশিতার চোখে ভয়ের বদলে আগুন দেখল।
ঈশিতা কোনো ভূমিকা ছাড়াই ফাইল টেবিলের ওপর আছাড় দিয়ে বলল, শুভ সকাল দেবী ও সজ্জনগণ। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ আমার ব্যর্থতার ওপর বাজি ধরছেন এবং কেউ তো সেটা নিশ্চিত করার জন্যে বাজারে গুজবও ছড়াচ্ছেন। তার সরাসরি কথা সবাইকে চমকে দিল। সে আরও বলল, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে আমি দেবেন্দ্র চক্রবর্তীর নাতনি। আমি জানি উইপোকাদের কিভাবে চিকিৎসা করতে হয়। বিকাশ সিংহানিয়া পরিস্থিতি সামলানোর চেষ্টা করল এবং বলল, কিন্তু ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমরা সবাই কোম্পানির ভালো চাই। শেয়ারের পতন তো কেবল বাজারের প্রতিক্রিয়া। ঈশিতা ডায়েরি থেকে বের করা একটি কাগজ বিকাশের দিকে এগিয়ে দিল। সেই কাগজটি বিকাশের একটি পুরনো কেলেঙ্কারির প্রমাণ ছিল, যার উল্লেখ দাদাজির ডায়েরিতে ছিল। ঈশিতা হেসে বলল, এটাও কি বাজারের প্রতিক্রিয়া মিস্টার সিংহানিয়া, নাকি এটা সেই তসরূপ যা আপনি গত প্রজেক্টে করেছিলেন? বিকাশের মুখ সাদা হয়ে গেল। ঈশিতা প্রমাণ করে দিয়েছিল যে সে কেবল একটি নাম নয়, বরং একটি তুফান। বিকাশ সিংহানিয়ার হাতে সেই কাগজের টুকরোটি কোনো জ্বলন্ত আংড়ার মতো অনুভূত হচ্ছিল এবং তার কপালে ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। কনফারেন্স রুমে উপস্থিত বাকি সদস্যরাও তার দিকে তাকিয়েছিলেন এটা জানার জন্যে যে সেই কাগজে কি লেখা আছে, যা বিকাশের মতো পুরনো খেলোয়াড়ের মুখ বন্ধ করে দিয়েছে। বিকাশ নিজের ভয় লোকানোর জন্যে জোর করে হাসার চেষ্টা করল এবং বলল যে এই কাগজটি জাল এবং তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সে টেবিলে মুষ্টিঘাত করে চিৎকার করে বলল যে সে এই কোম্পানির সবচেয়ে পুরনো বিশ্বস্ত লোক এবং এক অনভিজ্ঞ মেয়ে তাকে নীতিবোধ শেখাতে পারে না। কিন্তু তার গলায় আগের মতো আত্মবিশ্বাস উধাও ছিল এবং ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল, কারণ সে জানত যে তার অতীত এখন তার সামনে দাঁড়িয়ে। পার্ট 34। ঈশিতা বিকাশের এই ফাঁপা হুমকিতে কোনো প্রতিক্রিয়া দিল না, বরং সে নিজের জায়গা থেকে উঠে প্রজেক্টর রিমোট তুলে নিল এবং দেওয়ালের স্ক্রিনটি চালু করল। স্ক্রিনে ব্যাংক ট্রানজ্যাকশনের বিস্তারিত রিপোর্ট প্রদর্শিত হতে লাগল, যাতে বিকাশের বিদেশি অ্যাকাউন্টে চক্রবর্তী গ্রুপের ফান্ডের অবৈধ হস্তান্তরের পুরো বিবরণ ছিল। ঈশিতা ঘরের নীরবতা চিরে বলল যে এই প্রমাণ কেবল একটি কাগজের টুকরো নয়, বরং একটি পুরো ফরেন্সিক অডিট রিপোর্ট, যা সে রাতারাতি নিজের গোপন টিমের মাধ্যমে তৈরি করিয়েছে। সে জানালো যে বিকাশ গত 5 বছর ধরে শেল কোম্পানির মাধ্যমে কোম্পানির টাকা বাইরে পাঠাচ্ছিল এবং কোম্পানিকে ভেতর থেকে ফোকলা করছিল। এই রহস্য ফাঁস হতেই ঘরে বসা বাকি ডিরেক্টরদের মুখ চুন হয়ে গেল, কারণ তারাও এই খেলায় কোথাও না কোথাও সামিল ছিলেন। ঈশিতা বিকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে তার কাছে 2টি বিকল্প আছে। হয় সে এখনই এই মুহূর্তে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে চুপচাপ বাইরে চলে যাক, অথবা পুলিশকে ভেতরে ডাকা হবে, যারা বাইরেই তার অপেক্ষা করছে। বিকাশ নিজের সঙ্গীদের দিকে সাহায্যের আশায় তাকালো, কিন্তু প্রত্যেকেই নিজের দৃষ্টি নিচু করে নিল, কারণ কেউ ডুবন্ত জাহাজে সবার হতে চায় না। বিকাশ বুঝতে পারল যে তার খেলা এখন খতম হয়ে গেছে এবং যে ক্ষমতার নেশায় সে চুর হয়েছিল তা সব এক পলকে চুরমার হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে নিজের ইস্তফা লিখতে রাজি হল, কিন্তু তার চোখে ঈশিতার জন্য বিষ ভরা ছিল, যা তার হারের তিক্ততা প্রকাশ করছিল। পার্ট 35। তখনই কনফারেন্স রুমের দরজা খুলল এবং পুলিশ কমিশনার নিজের বাহিনী নিয়ে ভেতরে ঢুকলেন, যা দেখে বিকাশের হুঁশ উড়ে গেল। ঈশিতা হেসে বলল যে সে বিকাশকে ইস্তফা দেওয়ার বিকল্প দিয়েছিল, কিন্তু সে এটা বলেনি যে ইস্তফার পর তাকে জেলে যেতে হবে না। সে বলল যে কোম্পানির টাকা তছরূপ করা একটি গুরুতর অপরাধ এবং চক্রবর্তী গ্রুপের নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে রেহাই দেওয়া হয় না। পুলিশ বিকাশকে হাতকড়া পরিয়ে দিল এবং তাকে সবার সামনে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। বিকাশ চিৎকার করতে লাগল এবং হুমকি দিতে থাকল, কিন্তু তার আওয়াজ করিডোরে গিয়ে মিলিয়ে গেল। এই দৃশ্য বাকি বোর্ড মেম্বারদের জন্য একটি স্পষ্ট সতর্কতা ছিল যে নতুন মালকিনের সাথে বেইমানির পরিণাম কী হতে পারে। বিকাশের গ্রেপ্তারের পর ঘরে এমন নীরবতা নামল যে সূচ পড়ার শব্দও শোনা যেতে পারত এবং প্রত্যেকে নিজের শ্বাস আটকে বসেছিল। ঈশিতা আবার নিজের চেয়ারপারসনের চেয়ারে বসল এবং খুব শান্ত স্বরে বাকি সদস্যদের সম্বোধন করল। সে বলল যে আজ থেকে কোম্পানিতে এক নতুন যুগের সূচনা হচ্ছে, যেখানে কেবল যোগ্যতা আর সততাই জায়গা পাবে। সে সতর্ক করল যে যদি অন্য কেউ অতীতে কোনো ভুল কাজ করে থাকে, তবে সে যেন এখনই সামনে এসে নিজের ভুল স্বীকার করে নেয়, নয়তো তদন্তে ধরা পড়লে ফল খুব খারাপ হবে। ঈশিতার এই রুদ্ররূপ সবাইকে এটা মানতে বাধ্য করল যে সে বয়সে ছোট হলেও তার চিন্তা আর শক্তি তার দাদাজির মতোই বিশাল। মিটিং শেষ হওয়ার পর ঈশিতা তখনই একটি প্রেস কনফারেন্স ডাকল, যাতে শেয়ার বাজারে ছড়িয়ে পড়া গুজবে ইতি টানা যায় এবং বিনিয়োগকারীদের ভরসা জেতা যায়। সে মিডিয়ার সামনে খুব আত্মবিশ্বাসের সাথে কোম্পানির নতুন নীতি আর ভবিষ্যতের পরিকল্পনার ছক পেশ করল। সে বিকাশ সিংহানিয়ার গ্রেপ্তারের খবর না লুকিয়ে বরং তাকে স্বচ্ছতা আর সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরল। তার এই চাল কাজ করল এবং বিনিয়োগকারীরা মেনে নিল যে কোম্পানি এখন নিরাপদ হাতে আছে, যা আবর্জনা পরিষ্কার করার সাহস রাখে। দেখতে দেখতে চক্রবর্তী গ্রুপের শেয়ার, যা সকালে পড়ছিল, তা সন্ধ্যা হতে হতে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। ঈশিতা প্রমাণ করে দিল যে সে কেবল একজন উত্তরাধিকারী নয়, বরং একজন দক্ষ লিডারও বটে।
অন্যদিকে শহরের জেলে রুদ্র মুখার্জিকে একটি ছোট আর অন্ধকার কুঠুরিতে রাখা হয়েছিল, যেখানে সে মেঝের ওপর বসে নিজের কপাল চাপড়াচ্ছিল। তার এখনও আশা ছিল যে লাবণ্য বা তার বাবা তাকে বাঁচাতে আসবেন, কারণ সে তাদের জন্যই নিজের স্ত্রীকে ছেড়েছিল। কিন্তু তখনই একজন সরকারি উকিল এসে তাকে সেই খবর শোনালেন, যাতে তার শেষ আশাটুকুও ভেঙে গেল। উকিল জানালেন যে লাবণ্য চ্যাটার্জি নিজের বয়ান রেকর্ড করিয়েছেন এবং তিনি সমস্ত দোষ রুদ্রের ওপর চাপিয়ে দিয়েছেন। লাবণ্য বলেছেন যে রুদ্র তাকে ধোকায় রেখেছিল এবং কোম্পানি জালিয়াতি সম্পর্কে তার কোনো তথ্য ছিল না। এটা শুনে রুদ্র নিজের মাথা দেওয়ালে ঠুকে কাঁদতে লাগলো, কারণ যে নারীর জন্য সে নিজের সবকিছু বাজি রেখেছিল সেই তাকে পিঠে ছুরি মেরেছে। পার্ট 37। রুদ্র এখন নিজের ভুলের পূর্ণ উপলব্ধি করতে পারছিল এবং তার চোখের সামনে বারবার ঈশিতা আর তার বাচ্চাদের মুখ আসছিল। সে মনে করছিল কিভাবে ঈশিতা সবসময় তার পাশে ছিল আর তার প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রাখত। সে তার নিঃস্বার্থ প্রেমকে তুচ্ছ করে এমন এক স্বার্থপর প্রেমকে বেছে নিয়েছিল যা কেবল টাকার ওপর টিকে ছিল। এখন তার কাছে না টাকা ছিল, না পরিবার, আর না কোনো ভবিষ্যৎ। সে জেলের ঠান্ডা দেওয়ালের মাঝে চিৎকার করে ঈশিতার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু তার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না। সে বুঝতে পেরেছিল যে নরক অন্য কোথাও নয়, বরং এখানেই আছে, এবং সে নিজেই নিজের হাতে নিজের জীবনকে নরক বানিয়ে নিয়েছে। এটা তার কর্মফল ছিল, যা তাকে এখন সারা জীবন ভুগতে হবে। সন্ধ্যায় ঈশিতা যখন চক্রবর্তী ম্যানশনে ফিরল, তখন তাকে একজন বিজয়ীর মতো অভ্যর্থনা জানানো হলো, কিন্তু তার মুখে অহংকার নয়, বরং এক প্রশান্তি ছিল। সে তার দাদাজির ছবির সামনে একটি প্রদীপ জ্বালালো এবং তাকে ধন্যবাদ জানালো যে তিনি তাকে সঠিক পথ দেখিয়েছেন। রঘুবীর তাকে জানালেন যে রুদ্রের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং তার দীর্ঘমেয়াদী সাজা হওয়ার সম্ভাবনা আছে, কারণ তার বিরুদ্ধে প্রমাণ খুব শক্ত। ঈশিতা শুধু মাথা নাড়ালো এবং বলল যে আইন নিজের কাজ করবে, আর এখন তার রুদ্রের সাথে কোনো লেনদেন নেই। সে নিজের মন থেকে প্রতিশোধের ভাবনা পুরোপুরি বের করে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে খুশি আর সফল বানানো। পার্ট 38। ঈশিতা নিজের বাচ্চাদের ঘরে গেল, যেখানে তারা দুজন দোলনায় খেলছিল, এবং তাদের নিষ্পাপ হাসি ঈশিতার সারা দিনের ক্লান্তি দূর করে দিল। সে তাদের কোলে তুলে নিল এবং অনুভব করল যে এটিই তার আসল পৃথিবী, আর এটিই তার সবচেয়ে বড় সম্পদ। সে তাদের কাছে প্রতিশ্রুতি দিল যে সে তাদের এমন এক জীবন দেবে যেখানে তাদের কখনো কোনো কিছুর অভাব হবে না, এবং সর্বোপরি তাদের ভালো সংস্কার দেবে। সে ঠিক করল যে সে তাদের বাবার ছায়া থেকেও দূরে রাখবে, যাতে তারা এক স্বাধীন আর স্বাভিমানী মানুষ হিসেবে বড় হতে পারে। ঈশিতা জানলা দিয়ে বাইরে উজ্জ্বল চাঁদের দিকে তাকালো এবং তার মনে হলো আজ তার জীবন সত্যিই পূর্ণ হয়েছে। পরের কয়েকদিনে ঈশিতা চক্রবর্তী কোম্পানিতে বড় বড় পরিবর্তন আনলো এবং মহিলাদের জন্য বিশেষ কল্যাণমূলক প্রকল্প শুরু করলো। সে একটি ট্রাস্ট তৈরি করলো যার নাম নারী উত্থান ফাউন্ডেশন রাখা হলো, যা সেই মহিলাদের আইনি আর আর্থিক সাহায্য দিত যাদের তাদের পরিবার ত্যাগ করেছে। এই উদ্যোগ রুদ্রদের মতো লোকেদের জন্য এক দাঁত ভাঙা জবাব ছিল, যারা মহিলাদের দুর্বল মনে করত। সমাজে ঈশিতার ছবি এখন এক দেবীর মতো হয়ে গিয়েছিল, যা কেবল ব্যবসায় সফল নয়, বরং সামাজিক কর্মকাণ্ডেও অগ্রণী। তার গল্প প্রতিটি ঘরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং বহু নারীর জন্য সে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। লাবণ্য আর তার পরিবারেরও খুব খারাপ দশা হলো, কারণ চক্রবর্তী গ্রুপের সাথে শত্রুতা করার কারণে বাজারে তাদের সম্মান পড়ে গেল। লাবণ্যর বাবাকে বোর্ড থেকে বের করে দেওয়া হলো এবং তাদের কোম্পানির শেয়ার হুড়মুড় করে পড়ে গেল। লাবণ্য যে কাল পর্যন্ত পার্টির শান ছিল, এখন সে বাড়ি থেকে বেরোতেও লজ্জাবোধ করত। সমাজ সেই সমস্ত লোকেদের বয়কট করে দিয়েছিল যারা এক সদ্য মা হওয়া নারী আর তার বাচ্চাদের সাথে অন্যায় করেছিল। নিয়তি সবাইকে তাদের কর্মফল অনুযায়ী জায়গা দিয়ে দিয়েছিল। ভালোর জয় হয়েছিল আর মন্দের পরাজয়। এটা এমন এক শিক্ষা ছিল যা কলকাতার কর্পোরেট জগৎ কখনো ভুলবে না। পার্ট 39। গল্প এখন তার অন্তিম পর্যায়ে ছিল, যেখানে সবকিছু গুছিয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা শেষ হয়েছিল। ঈশিতা নিজের জীবনের লাগাম শক্ত করে ধরেছিল এবং সে এখন কারো সাহায্যের মুখাপেক্ষী ছিল না। সে তার অতীতের ক্ষতগুলোকে নিজের শক্তিতে পরিণত করেছিল। সে জানত যে চ্যালেঞ্জ সামনেও আসবে, কিন্তু এখন সে সেগুলোকে ভয় পাওয়ার মতো মেয়ে নয়। তার কাছে চক্রবর্তী সাম্রাজ্যের শক্তি, রঘুবীরের মতো বিশ্বস্ত উপদেষ্টা আর তার বাচ্চাদের ভালোবাসা ছিল। সে এক নতুন ভোরের দিকে তাকিয়েছিল, যা কেবল তার। সে নিজেকে আয়নায় দেখল এবং হাসল। এই হাসি ছিল এমন এক নারীর যে নিজের ছাই থেকে উঠে নিজের প্রাসাদ গড়ে তুলেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল স্লিপ ভয়েসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি, যত্ন নেবেন নিজের। পার্ট 33। ঈশিতা চেয়ারে বসেই পুরো সভার ওপর একবার নজর বোলালো এবং তার দৃষ্টি বিকাশ সিংহানিয়ার ওপর গিয়ে স্থির হল। বিকাশের ফাঁসি কিছুটা ফিকে হয়ে গেল, কারণ সে ঈশিতার চোখে ভয়ের বদলে আগুন দেখল। ঈশিতা কোনো ভূমিকা ছাড়াই ফাইল টেবিলের ওপর আছাড় দিয়ে বলল, শুভ সকাল দেবিল ও সজ্জনগণ। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ আমার ব্যর্থতার উপর বাজি ধরছেন এবং কেউ তো সেটা নিশ্চিত করার জন্য বাজারে গুজবও ছড়াচ্ছেন। তার সরাসরি কথা সবাইকে চমকে দিল। সে আরও বলল, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে আমি দেবেন্দ্র চক্রবর্তীর নাতনি। আমি জানি ওই পোকাদের কিভাবে চিকিৎসা করতে হয়। বিকাশ সিংহানিয়া পরিস্থিতি সামলানোর চেষ্টা করল এবং বলল, কিন্তু ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমরা সবাই কোম্পানির ভালো চাই। শেয়ারের পতন তো কেবল বাজারের প্রতিক্রিয়া। ঈশিতা ডায়েরি থেকে বের করা একটি কাগজ বিকাশের দিকে এগিয়ে দিল। সেই কাগজটি বিকাশের একটি পুরনো কেলেঙ্কারির প্রমাণ ছিল, যার উল্লেখ দাদাজির ডায়েরিতে ছিল।
ঈশিতা হেসে বলল, এটাও কি বাজারের প্রতিক্রিয়া মিস্টার সিংহানিয়া, নাকি এটা সেই তছরূপ যা আপনি গত প্রজেক্টে করেছিলেন? বিকাশের মুখ সাদা হয়ে গেল। ঈশিতা প্রমাণ করে দিয়েছিল যে সেই কেবল একটি নাম নয়, বরং একটি তুফান। বিকাশ সিংহানিয়ার হাতে সেই কাগজের টুকরোটি কোনো জ্বলন্ত আংড়ার মতো অনুভূত হচ্ছিল, এবং তার কপালে ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। কনফারেন্স রুমে উপস্থিত বাকি সদস্যরাও তার দিকে তাকিয়েছিলেন, এটা জানার জন্য যে সেই কাগজে কি লেখা আছে যা বিকাশের মতো পুরনো খেলোয়াড়ের মুখ বন্ধ করে দিয়েছে। বিকাশ নিজের ভয় লুকানোর জন্য জোর করে হাসার চেষ্টা করল এবং বলল যে এই কাগজটি জাল এবং তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সে টেবিলে মুষ্টাঘাত করে চিৎকার করে বলল যে সে এই কোম্পানির সবচেয়ে পুরনো বিশ্বস্ত লোক এবং এক অনভিজ্ঞ মেয়ে তাকে নীতিবোধ শেখাতে পারে না। কিন্তু তার গলায় আগের মতো আত্মবিশ্বাস উধাও ছিল এবং ভয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল, কারণ সে জানত যে তার অতীত এখন তার সামনে দাঁড়িয়ে। পার্ট 34। ঈশিতা বিকাশের এই ফাঁপা হুমকিতে কোনো প্রতিক্রিয়া দিল না, বরং সে নিজের জায়গা থেকে উঠে প্রজেক্টর রিমোট তুলে নিল এবং দেওয়ালের স্ক্রিনটি চালু করল। স্ক্রিনে ব্যাংক ট্রানজ্যাকশনের বিস্তারিত রিপোর্ট প্রদর্শিত হতে লাগল, যাতে বিকাশের বিদেশি অ্যাকাউন্টে চক্রবর্তী গ্রুপের ফান্ডের অবৈধ হস্তান্তরের পুরো বিবরণ ছিল। ঈশিতা ঘরের নীরবতা চিরে বলল যে এই প্রমাণ কেবল একটি কাগজের টুকরো নয়, বরং একটি পুরো ফরেন্সিক অডিট রিপোর্ট যা সে রাতারাতি নিজের গোপন টিমের মাধ্যমে তৈরি করিয়েছে। সে জানালো যে বিকাশ গত 5 বছর ধরে শেল কোম্পানির মাধ্যমে কোম্পানির টাকা বাইরে পাঠাচ্ছিল এবং কোম্পানিকে ভেতর থেকে ফোঁকলা করছিল। এই রহস্য ফাঁস হতেই ঘরে বসা বাকি ডিরেক্টরদের মুখ চুন হয়ে গেল, কারণ তারাও এই খেলায় কোথাও না কোথাও সামিল ছিলেন। ঈশিতা বিকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে তার কাছে 2টি বিকল্প আছে। হয় সে এখনই এই মুহূর্তে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে চুপচাপ বাইরে চলে যাক, অথবা পুলিশকে ভেতরে ডাকা হবে, যারা বাইরেই তার অপেক্ষা করছে। বিকাশ নিজের সঙ্গীদের দিকে সাহায্যের আশায় তাকালো, কিন্তু প্রত্যেকেই নিজের দৃষ্টি নিচু করে নিল, কারণ কেউ ডুবন্ত জাহাজে সওয়ার হতে চায় না। বিকাশ বুঝতে পারল যে তার খেলা এখন খতম হয়ে গেছে, এবং যে ক্ষমতার নেশায় সে চুর হয়েছিল তার সব এক পলকে চুরমার হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে নিজের ইস্তফা লিখতে রাজি হল, কিন্তু তার চোখে ঈশিতার জন্য বিষ ভরা ছিল, যা তার হারের তিক্ততা প্রকাশ করছিল। তখনই কনফারেন্স রুমের দরজা খুলল এবং পুলিশ কমিশনার নিজের বাহিনী নিয়ে ভেতরে ঢুকলেন, যা দেখে বিকাশের হুঁশ উড়ে গেল। ঈশিতা হেসে বলল যে সে বিকাশকে ইস্তফা দেওয়ার বিকল্প দিয়েছিল, কিন্তু সে এটা বলেনি যে ইস্তফার পর তাকে জেলে যেতে হবে না। সে বলল যে কোম্পানির টাকা তছরূপ করা একটি গুরুতর অপরাধ এবং চক্রবর্তী গ্রুপের নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে রেহাই দেওয়া হয় না। পুলিশ বিকাশকে হাতকড়া পুড়িয়ে দিল এবং তাকে সবার সামনে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। বিকাশ চিৎকার করতে লাগল এবং হুমকি দিতে থাকল, কিন্তু তার আওয়াজ করিডোরে গিয়ে মিলিয়ে গেল। এই দৃশ্য বাকি বোর্ড মেম্বারদের জন্য একটি স্পষ্ট সতর্কতা ছিল যে নতুন মালকিংয়ের সাথে বেইমানির পরিণাম কী হতে পারে। বিকাশের গ্রেপ্তারের পর ঘরে এমন নীরবতা নামল যে সূচ পড়ার শব্দ শোনা যেতে পারত, এবং প্রত্যেকে নিজের শ্বাস আটকে বসেছিল। ঈশিতা আবার নিজের চেয়ারপারসনের চেয়ারে বসল এবং খুব শান্ত স্বরে বাকি সদস্যদের সম্বোধন করল। সে বলল যে আজ থেকে কোম্পানিতে এক নতুন যুগের সূচনা হচ্ছে, যেখানে কেবল যোগ্যতা আর সততাই জায়গা পাবে। সে সতর্ক করল যে যদি অন্য কেউ অতীতে কোনো ভুল কাজ করে থাকে, তবে সে যেন এখনই সামনে এসে নিজের ভুল স্বীকার করে নেয়, নয়তো তদন্তে ধরা পড়লে ফল খুব খারাপ হবে। ঈশিতার এই রুদ্র রূপ সবাইকে এটা মানতে বাধ্য করল যে সে বয়সে ছোট হলেও তার চিন্তা আর শক্তি তার দাদাজির মতোই বিশাল। মিটিং শেষ হওয়ার পর ঈশিতা তখনই একটি প্রেস কনফারেন্স ডাকল, যাতে শেয়ার বাজারে ছড়িয়ে পড়া গুজবে ইতি টানা যায় এবং বিনিয়োগকারীদের ভরসা জেতা যায়। সে মিডিয়ার সামনে খুব আত্মবিশ্বাসের সাথে কোম্পানির নতুন নীতি আর ভবিষ্যতের পরিকল্পনার ছক পেশ করল। পার্ট 36। সে বিকাশ সিংহানিয়ার গ্রেপ্তারের খবর না লুকিয়ে বরং তাকে স্বচ্ছতা আর সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরল। তার এই চাল কাজ করল, এবং বিনিয়োগকারীরা মেনে নিল যে কোম্পানি এখন নিরাপদ হাতে আছে, যা আবর্জনা পরিষ্কার করার সাহস রাখে। দেখতে দেখতে চক্রবর্তী গ্রুপের শেয়ার, যা সকালে পড়ছিল, তা সন্ধে হতে হতে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। ঈশিতা প্রমাণ করে দিল যে সে কেবল একজন উত্তরাধিকারী নয়, বরং একজন দক্ষ লিডারও বটে। অন্যদিকে শহরের জেলে রুদ্র মুখার্জিকে একটি ছোট আর অন্ধকার কুঠুরিতে রাখা হয়েছিল, যেখানে সে মেঝের ওপর বসে নিজের কপাল চাপড়াচ্ছিল। তার এখনও আশা ছিল যে লাবণ্য বা তার বাবা তাকে বাঁচাতে আসবেন,
কারণ সে তাদের জন্যই নিজের স্ত্রীকে ছেড়েছিল। কিন্তু তখনই একজন সরকারি উকিল এসে তাকে সেই খবর শোনালেন যাতে তার শেষ আশাটুকুও ভেঙে গেল। উকিল জানালেন যে লাবণ্য চ্যাটার্জি নিজের বয়ান রেকর্ড করিয়েছেন এবং তিনি সমস্ত দোষ রুদ্রের ওপর চাপিয়ে দিয়েছেন। লাবণ্য বলেছেন যে রুদ্র তাকে ধোকায় রেখেছিল এবং কোম্পানির জালিয়াতি সম্পর্কে তার কোনো তথ্য ছিল না। এটা শুনে রুদ্র নিজের মাথা দেওয়ালে ঠুকে কাঁদতে লাগল, কারণ যে নারীর জন্য সে নিজের সবকিছু বাজি রেখেছিল সেই তাকে পিঠে ছুরি মেরেছে। ঈশিতা নিজের বাচ্চাদের ঘরে গেল, যেখানে তারা দুজন দোলনায় খেলছিল, এবং তাদের নিষ্পাপ হাসি ঈশিতার সারা দিনের ক্লান্তি দূর করে দিল। সে তাদের কোলে তুলে নিল এবং অনুভব করল যে এটিই তার আসল পৃথিবী, আর এটিই তার সবচেয়ে বড় সম্পদ। সে তাদের কাছে প্রতিশ্রুতি দিল যে সে তাদের এমন এক জীবন দেবে যেখানে তাদের কখনো কোনো কিছুর অভাব হবে না, এবং সর্বোপরি তাদের ভালো সংস্কার দেবে। সে ঠিক করল যে সে তাদের বাবার ছায়া থেকেও দূরে রাখবে, যাতে তারা এক স্বাধীন আর স্বাভিমানী মানুষ হিসেবে বড় হতে পারে। ঈশিতা জানলা দিয়ে বাইরে উজ্জ্বল চাঁদের দিকে তাকাল এবং তার মনে হল আজ তার জীবন সত্যিই পূর্ণ হয়েছে। পরের কয়েকদিনে ঈশিতা কোম্পানিতে বড় বড় পরিবর্তন আনল এবং মহিলাদের জন্য বিশেষ কল্যাণমূলক প্রকল্প শুরু করল। সে একটি ট্রাস্ট তৈরি করল যার নাম নারী উত্থান ফাউন্ডেশন রাখা হল, যা সেই মহিলাদের আইনি আর আর্থিক সাহায্য দিত যাদের তাদের পরিবার ত্যাগ করেছে। এই উদ্যোগ রুদ্রদের মতো লোকেদের জন্য এক দাঁত ভাঙা জবাব ছিল, যারা মহিলাদের দুর্বল মনে করত। সমাজে ঈশিতার ছবি এখন এক দেবীর মতো হয়ে গিয়েছিল, যে কেবল ব্যবসায় সফল নয় বরং সামাজিক কর্মকাণ্ডেও অগ্রণী। তার গল্প প্রতিটি ঘরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং বহু নারীর জন্য সে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। লাবণ্য আর তার পরিবারেরও খুব খারাপ দশা হল, কারণ চক্রবর্তী গ্রুপের সাথে শত্রুতা করার কারণে বাজারে তাদের সম্মান পড়ে গেল। লাবণ্যের বাবাকে বোর্ড থেকে বের করে দেওয়া হলো এবং তাদের কোম্পানির শেয়ার হুড়মুড় করে পড়ে গেল। লাবণ্য যে কাল পর্যন্ত পার্টির শান ছিল, এখন সে বাড়ি থেকে বেরোতেও লজ্জাবোধ করত। সমাজ সেই সমস্ত লোকেদের বয়কট করে দিয়েছিল যারা এক সদ্য মা হওয়া নারী আর তার বাচ্চাদের সাথে অন্যায় করেছিল। নিয়তি সবাইকে তাদের কর্মফল অনুযায়ী জায়গা দিয়ে দিয়েছিল। ভালোর জয় হয়েছিল আর মন্দের পরাজয়। এটা এমন এক শিক্ষা ছিল যা কলকাতার কর্পোরেট জগৎ কখনো ভুলবে না। গল্প এখন তার অন্তিম পর্যায়ে ছিল, যেখানে সব কিছু গুছিয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা শেষ হয়েছিল। ঈশিতা নিজের জীবনের লাগাম শক্ত করে ধরেছিল এবং সে এখন কারও সাহায্যের মুখাপেক্ষে ছিল না। সে তার অতীতের ক্ষতগুলোকে নিজের শক্তিতে পরিণত করেছিল। সে জানত যে চ্যালেঞ্জ সামনেও আসবে, কিন্তু এখন সে সেগুলোকে ভয় পাওয়ার মতো মেয়ে নয়। তার কাছে চক্রবর্তী সাম্রাজ্যের শক্তি, রঘুবীরের মতো বিশ্বস্ত উপদেশেলা আর তার বাচ্চাদের ভালোবাসা ছিল। সে এক নতুন ভোরের দিকে তাকিয়েছিল, যা কেবল তার। সে নিজেকে আয়নায় দেখল এবং হাসল। এই হাসি ছিল এমন এক নারীর যে নিজের ছাই থেকে ওঠে নিজের প্রাসাদ গড়ে তুলেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল স্লিপ ভয়েসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি, যত্ন নেবেন নিজের।